আচ্ছা, এমনটা কি হতে পারে যে দেহটাকে বীজ থেকে ফেলা হয়েছে? সেটা সম্ভব নয়। তুমি যদি ট্রেনের ছাদগুলো খুঁটিয়ে দেখো তাহলেই দেখতে পাবে যে সেটার ধারগুলো খানিকটা গোল আর নিচের দিকটা বাঁকানো, আর চারিপাশে কোনো রেলিংও নেই। ফলে নিশ্চিত হয়েই বলা যায় যে ক্যাডোগান ওয়েস্টের দেহটাকে সেইখানেই রাখা হয়েছিল। কিন্তু বডিটা রাখা হলো কিভাবে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম এতক্ষণ ধরে। কেবলমাত্র একভাবেই এটা সম্ভব। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে ওয়েস্ট এন্ডে আসবার পথে আন্ডারগ্রাউন্ডের লাইনে বেশ কয়েক জায়গায় টানেল থেকে বেরিয়ে পড়ে। আমার যতদূর মনে পড়ছে এই সব জায়গা দিয়ে যাওয়ার সময় আমি উপরের দিকে তাকিয়ে কিছু জানলাও দেখেছিলাম যতদূর মনে পড়ে। এখন ধরো ট্রেনটা যদি এমন জানলার নিচে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে কি সেই জানলা গলিয়ে দেহটাকে ট্রেনের মাথায় বসিয়ে দেওয়া খুব কঠিন কাজ হবে? কিন্তু এমনটা কি আদৌ সম্ভব? ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু। বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। আজকে আপনাদের জন্য রয়েছে আমাদের প্রিয় ডিটেকটিভ শার্লক হোমসের গল্প। এর আগে আমরা শার্লক হোমসের 3টি গল্প শুনিয়েছি আপনাদের, যার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজকে আপনারা শুনবেন একটি রোমাঞ্চকর রহস্যে পরিপূর্ণ গোয়েন্দা গল্প। গল্পের মধ্যে কি রয়েছে জানতে গেলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের কলমে শার্লক হোমসের কাহিনী গুপ্ত নথির রহস্য। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ ও শার্লক হোমসের ভূমিকায় শুভদীপ নাথ। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, শার্লক হোমসের কাহিনী গুপ্ত নথির রহস্য। এসো ওয়াটসন, এসো। তা বাইরে কি অবস্থা? আরে আর বলো না তো, সেই সোমবার থেকে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার। চারিদিকটাই বিচ্ছিরি হলদেটে কুয়াশায় ঢেকে আছে। লন্ডনের ফেমাস পিস অফ ফগ। জানলার বাইরে সামনের বাড়িগুলো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। না কোনো কেস আছে যে ঘোরাঘুরি করব। আর ঘুরু ঘুরু করতে হবে না। জানলার কাঁচগুলো দেখো, তেল চিটচিটে তরল কুয়াশা গড়িয়ে পড়ছে। প্রথম দিনটা হোমস ও রেফারেন্সের মোটা বইটার এ প্রান্ত থেকে ও প্রান্ত পড়েই কাটিয়ে দিল। পরের দুটো দিনও কাটালো চুপচাপ গান শুনে। তবে যে সে গান নয়, একেবারে মধ্যযুগীয় মিউজিক। সম্প্রতি এটা একটা নতুন হবি হয়েছে ও। কিন্তু চতুর্থ দিনও যখন জলখাবার সেরে উঠে আমরা দেখলাম যে আগের 3 দিনের মতো সেই দিনও জানলার বাইরে জমাট বেঁধে রয়েছে ঘোলাটে অন্ধকার, আর আমাদের জানলার কাছ বেয়ে গড়িয়ে পড়ছে সেই তেল চিটচিটে তরল, তখন আমার কমরেড আর মাথা ঠান্ডা রাখতে পারল না। সে অস্থির পায়ে হেঁটে গেল বসার ঘরের দিকে। নখ কামড়াতে লাগলো, আঙুল দিয়ে টকটক করে আওয়াজ করতে লাগলো আসবাবপত্রের গায়ে। নিজেকে শান্ত করবার আপ্রাণ চেষ্টা চালাতে চালাতে বলল, আজকে কাগজেও কি কিছু ইন্টারেস্টিং খবর নেই ওয়াটসন? আমি এইটুকু জানি, হোমসের কাছে ইন্টারেস্টিং মানে শুধুমাত্র ক্রাইমের খবর। ক্রাইম সংক্রান্ত কোনো নতুন খবর নেই, তাই তো? নতুন একটা বিপ্লব শুরু হওয়ার আশঙ্কার কথাও লেখা রয়েছে। খুব শিগগির একটা যুদ্ধ লাগতে পারে, সরকার বদলে যেতে পারে। কিন্তু এসবে দেখছি বিন্দুমাত্র আগ্রহ নেই তোমার। লন্ডনের ক্রিমিনালগুলো একটাও কাজের নয়। কথাগুলো ও এমনভাবে বলল যেন ও কোনো একটা দুঁদে খেলোয়াড় যে সবে সবে ম্যাচ হেরে ফিরছে। জানলার বাইরে একবার তাকিয়ে দেখো ওয়াটসন, একটা মানুষকেও পরিষ্কার দেখা যাচ্ছে না। কোনো মতে একবার আবছা দেখেই আবার মিশে যাচ্ছে কুয়াশায়। আজকের দিনেই তো অপরাধীরা মন খুলে রাস্তায় বেরোতে পারে, যেমন ঘন জঙ্গলে বাঘ বেরোয়।
শিকারকে টার্গেট করে এগিয়ে যায়, একেবারে গায়ের কাছে এসে আচমকা আক্রমণ করে তার উপর। আর একা শিকার ছাড়া কেউ টেরটুকুও পায় না। দু একটা ছোটখাটো চুরিচামারি হয়েছে বটে। তার চেয়ে অনেক বড় কিছু হওয়ার মতো সুযোগ রয়েছে এখন। লোকের খুশি থাকা উচিত যে আমি নিজে একজন ক্রিমিনাল নই। না, অবশ্যই। ধরো আমি যদি ওই লোকগুলোর মধ্যে একজন হতাম যারা আমাকে খুন করবার জন্য ওত পেতে রয়েছে, যেমন ধরো ওই ব্রুকস কিংবা উডহাউস, তাহলে কি শার্লক হোমসকে আমি ছেড়ে দিতাম? একটা সুযোগ পেলেই খেল খতম করে দিতাম। ভাগ্য ভালো যে ল্যাটিন দেশগুলোতে এরকম জম্পেশ কুয়াশা পড়ে না। কথার মাঝেই কয়েক মুহূর্তের জন্য থেমে গেল হোমস। তারপর লাফিয়ে উঠে বলল, এই তো অবশেষে কিছু একটা ইন্টারেস্টিং ঘটতে চলেছে। তাকিয়ে দেখলাম আমাদের পরিচারিকা হাতে একটা টেলিগ্রাম নিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে। হোমস খামটা ছেড়েই হঠাৎ হাসিতে ফেটে পড়ল। ওহো, এটাও কি সম্ভব? মাইক্রফট স্বয়ং এখানে আসছে? সম্ভব নয় বলছো? কিন্তু কেন? কারণ মাইক্রফটের এখানে আসার ব্যাপারটা ঠিক যেন গ্রামের রাস্তায় কারো ট্রাম গাড়ির ধাক্কা খাওয়ার মতো ব্যাপার। মাইক্রফটের কিছু ধরা বাঁধা জায়গা আছে জানো তো ওয়াটসন, যেমন ধরো পল মল লজিংস, ডায়োজেন্স ক্লাব আর হোয়াইট হল। এর বাইরে কিন্তু ও কোথাও যায় না। মাত্র একবার সে সারা জীবনে এইখানে এসেছে। এমন কি ঘটতে পারে ওয়াটসন যে ওকে স্বয়ং এইখানে আসতে হচ্ছে? তো কেন আসছে সেই বিষয়ে কিছু বলেনি। হোমস উত্তর না দিয়ে টেলিগ্রামটি আমার হাতে তুলে দিল। দেখলাম তাতে লেখা রয়েছে ক্যাডোগ্যান ওয়েস্টের বিষয়ে দেখা করতে হবে, শিগগির আসছে মাইক্রফট। ক্যাডোগ্যান ওয়েস্ট, এই নামটা তো বেশ শোনা শোনা লাগছে। আমার একেবারেই শোনা লাগছে না। আমি খালি ভাবছি মাইক্রফট আসছে কেন। এ যেন কোনো গ্রহের অরবিট ছেড়ে বেরিয়ে আসার মতো ঘটনা। যাই হোক, মাইক্রফটকে তুমি চেনো তো? আমার মনে খুব ঝাপসা একটা স্মৃতি এসেও চলে গেল। দাঁড়াও, অ্যাডভেঞ্চার অব দ্য গ্রিক ইন্টারপ্রেটারের সময় একবার পরিচয় হয়েছিল বোধহয়। তুমি বলেছিলে যে সে ব্রিটিশ সরকারের অধীনে কোনো একটা ছোট অফিসে কাজ করে। মাই ডিয়ার ওয়াটসন, সেই সময় তোমাকে আমি ভালোভাবে চিনতামও না। জানোই তো, কাউকে যখন রাষ্ট্রের গোপন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করতে হয় তখন তাকে বেশ সাবধানী হতে হয়। এইটা ঠিকই বলেছ যে মাইক্রফট ব্রিটিশ সরকারের হয়ে কাজ করে। তবে যদি বলতে যে অকেশনালি নিজেই ব্রিটিশ সরকার হয়ে ওঠে, তাহলেও হয়তো ভুল কিছু হতো না। বলো কি মাই ডিয়ার হোমস? আমি জানতাম তুমি চমকেই উঠবে ওয়াটসন। মাইক্রফট বছরে 450 পাউন্ডের কাছাকাছি উপার্জন করে, কাজ করে সরকারের ভৃত্য হয়ে। ওর জীবনের কোনো অ্যাম্বিশন নেই, ওর নামের কোনো পদক কিংবা সম্মানও আসেনি কোনোদিন। কিন্তু ও এমন একজন মানুষ যাকে ছাড়া দেশের অর্ধেক কাজকর্মই কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে? দেখো, বলা যেতে পারে নিজের এই পজিশনটা মাইক্রফট নিজেই বানিয়েছে। এর আগে এমন কোনো ডেজিগনেশনও ছিল না, হয়তো এর পরেও থাকবে না। আর কেউ ওর মতো নিখুঁতভাবে ভাবতে পারে বলে আমার মনেও হয় না। ঠিক যে ধরনের বুদ্ধিমত্তা আমি তদন্তের কাজে ব্যবহার করি, ও সেটাকে ব্যবহার করে নিজের কাজের ক্ষেত্রে। কাজেই যেই ডিপার্টমেন্টই হোক না কেন, সবের শেষ সিদ্ধান্ত মাইক্রফটই নেয়। স্পেশালিস্ট অনেকেই থাকতে পারে, কিন্তু মাইক্রফটের স্পেশালিটি হচ্ছে ওর অমনি প্রেজেন্স। ও কিন্তু সব জায়গাতেই রয়েছে, মানে সব বিষয়ে ওর নজর রয়েছে। ধরো একজন মিনিস্টারের যদি নেভি, ভারত, কানাডা কিংবা বায়োমেডলিক্সের মতো একাধিক জটিল বিষয় সম্পর্কে তথ্য জানবার থাকে, তাহলে সে চাইলে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে পরামর্শ নিতেই পারে। কিন্তু কেবলমাত্র মাইক্রফটই একাধারে সব বিষয়ে তাকে সমস্ত তথ্য দিতে পারে। এমনকি কিভাবে প্রতিটা বিষয় একটা অন্যটাকে প্রভাবিত করে সেটাও সে তোমাকে খুব যত্ন সহকারে বুঝিয়ে দেবে। তবে সত্যি বলতে, ব্রিটেন নিজের সুবিধার জন্যই মাইক্রফটের হাতে এতখানি ক্ষমতা তুলে দিয়েছে। আর মাইক্রফটও সুযোগ বুঝে নিজেকে অপরিহার্য করে তুলেছে। নিজের মাথার মধ্যে প্রতিটা বিষয়কে যেন আলাদা আলাদা তালিকার মতো সাজিয়ে রেখেছে সে। কেউ কিছু চাইলেই তা মুহূর্তের মধ্যেই বার করে দেয়।
ন্যাশনাল পলিসি তৈরি করার ক্ষেত্রে যে ও কতবার নিজের বক্তব্য রেখেছে তার ইয়ত্তা নেই। তবে রাষ্ট্রায়ত্ত জটিল বিষয়গুলো ছাড়া অন্য কিছুতেই তার আগ্রহ নেই। বিশেষ সমস্যা নিয়ে টেলিগ্রাম না করলে আমি ওর নাগালটুকুও পাই না। বাট জুপিটার ইজ ডিসেন্ডিং টুডে। সেই মানুষ আজ এইখানে আসছে। কি এমন ঘটে থাকতে পারে ওয়াটসন? আর এই ক্যাডোগান ওয়েস্টই বা কে? তার সাথে মাইক্রফটের এমন কি দরকার? মনে পড়ে গেছে। আমি প্রায় লাফিয়ে উঠে সোফার উপরে রাখা সকালের খবর কাগজগুলো হাতড়াতে লাগলাম। এই তো পেয়ে গেছি। শার্লক, ক্যাডোগান ওয়েস্ট হলো সেই অল্প বয়সী ছেলেটা যাকে গত মঙ্গলবার সকালে আন্ডারগ্রাউন্ডে মৃত অবস্থায় পাওয়া গেছে। হোমস সোজা হয়ে উঠে বসল। ওর মুখ থেকে পাইপখানা ঝুলে পড়েছে। ঘটনাটা তাহলে নিশ্চয়ই সিরিয়াস ওয়াটসন। কোনো মৃত্যুর জন্য যদি আমার ভাইকে তার সব কাজ ফেলে ছুটে আসতে হয়, তাহলে সে মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। কি ঘটে থাকতে পারে বলো তো? আমার যতদূর মনে পড়ছে, কাগজে এই খুনটা সম্পর্কে তেমন কিছু লেখা ছিল না। ছেলেটা অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যায়। কেউ তার জিনিসপত্র ছিনতাইও করেনি। তার উপর কোনো হামলা হয়েছে বলেও মনে করা হয় না, তাই নয় কি? পরে আরো এক দফা তদন্ত হয়েছিল ঘটনাটার উপরে, আর তখন বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে আসে। সেগুলো দেখার পর মনে হয়েছিল যে না, কেসটা হয়তো অতটা সহজ নয়। মাইক্রফটকে আসতে হচ্ছে মানে দিস মাস্ট বি এ এক্সট্রাঅর্ডিনারি ওয়ান। ওয়াটসন, কাগজ পড়ে আমাকে বলো তো ঠিক কি কি জানা গেছে এই কেসটার ব্যাপারে। মৃতের নাম আর্থার ক্যাডোগান ওয়েস্ট, বয়স 27 বছর, অবিবাহিত। উইলউইচ আর্সেনালে ক্লার্কে চাকরি করতেন। অর্থাৎ সরকারি চাকুরে। এটাই কি মাইক্রফটের সাথে ওর যোগসূত্র? হঠাৎই গত রবিবার রাতে উইলউইচ ছেড়ে তিনি বেরিয়েছিলেন। তাকে শেষবারের মতো দেখতে পাওয়া যায় ওর হবু স্ত্রী মিস ভায়োলেট ওয়েস্টবারির সাথে। মিস ভায়োলেটকে ঘন কুয়াশার মধ্যে ফেলে রেখেই সন্ধ্যে 7:30 নাগাদ ক্যাডোগান উধাও হয়। ওদের মধ্যে তার আগে একেবারেই কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। ক্যাডোগানের এমন কারবারের পিছনে যে কি উদ্দেশ্য থাকতে পারে সেই বিষয়ে মিস ভায়োলেটও কিছু বলতে পারেননি। ম্যাসন নামের এক রেলওয়ে কর্মচারী অ্যাল্ড ওয়েস্টগেট স্টেশনের বাইরে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের লাইনের ধারে ক্যাডোগানের নিথর প্রাণহীন দেহটাকে উদ্ধার করে। দেহটা পাওয়া যায় মঙ্গলবার ভোর 6টা নাগাদ। স্টেশন থেকে পূব দিকের লাইনের বাঁ দিকে পড়েছিল বডিটা, ঠিক যেখানে টানেলটা শেষ হয়ে খোলা আকাশ শুরু হয়, ঠিক সেইখানে। ছেলেটির মাথাটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল, খুব সম্ভবত ট্রেন থেকে ছিটকে পড়ার জন্যই। এখন ট্রেন থেকে পড়ে যাওয়া ছাড়া কোনোভাবেই এই ব্যাপারটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না। কোনো মানুষের পক্ষে তো আর কাঁধে করে দেহটা নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে সেই ব্যক্তিকে স্টেশনের ব্যারিয়ার পেরোতে হবে, আর প্রত্যেক স্টেশনে একজন করে কালেক্টর 24 ঘন্টা পোস্টেড থাকেন। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো আশা করি? বুঝতে পারছি, পরিষ্কারভাবেই বুঝতে পারছি। জীবিত মৃত যে অবস্থাতেই হোক, লোকটা ট্রেন থেকে পড়ে গেছে, কিংবা কেউ হয়তো তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়েছে। পরিষ্কার। কন্টিনিউ ওয়াটসন। ক্যাডোগানের দেহটা যে লাইনের পাশে পাওয়া যায়, সেই লাইনের ট্রেনগুলো মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। কয়েকটা মেট্রোপলিটন, কয়েকটা উইলসডেন বা সাবারবান জাংশনগুলো থেকে আসে। মোস্ট প্রবাবলি ক্যাডোগানের যখন মৃত্যু হয় তখন সে পূর্ব দিকের কোথাও যাচ্ছিল, নয়তো বেশ রাতের দিকে ট্রেনে চেপেছিল সে। যদিও কোথা থেকে বা কটার সময় তা বলা সম্ভব নয়। টিকিট দেখলে তো সেটা নিশ্চয়ই বোঝা যাবে, তাই না? ছেলেটির পকেটে কোনো টিকিটই ছিল না। টিকিট ছিল না? কি বলছো ওয়াটসন? দিস ইজ রিয়েলি ভেরি সিঙ্গুলার। আমি যতদূর জানি কোনো মেট্রোপলিটন স্টেশনে টিকিট ছাড়া তো প্রবেশই করা যায় না। ধরা যাক ছেলেটার কাছে টিকিট ছিল, কেউ কি সেটা সরিয়ে দিয়েছে যাতে ছেলেটি কোন স্টেশন থেকে আসছে তা বোঝা না যায়? এটা হতে পারে, নাকি তার নিজেরই ভুলবশত ট্রেন থেকে টিকিটটা পড়ে যায়, এটাও হতে পারে। যাই হয়ে থাক, বিষয়টা বেশ কিউরিয়াস। তুমি কি নিশ্চিত যে ছেলেটা কোনো ছিনতাইবাজের পাল্লায় পড়েনি? একেবারেই না। ওর সঙ্গে থাকা জিনিসপত্রের একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে। ওর পার্সে ছিল 2 পাউন্ড 15 সেন্ট। তার সাথে ছিল উইলউইচ ব্যাংকের ক্যাপিটাল আর কাউন্টিস ব্যাংকের একটা চেকবুক। এ থেকেই ওর পরিচয়টা মূলত জানা যায়। এমনকি সেই সন্ধ্যের জন্য কেনা উইলউইচ থিয়েটারের 2টো টিকিটও পাওয়া গেছে।
এছাড়া ওর অফিসের টেকনিক্যাল পেপারের একটা ছোট প্যাকেট পাওয়া গেছে। এইবার বুঝলাম ওয়াটসন, ব্রিটিশ সরকার, ওয়েলভিচ আর্সেনাল, টেকনিক্যাল পেপার্স, মাইক্রফট, দ্য চেন ইজ কমপ্লিট। যাকে আমাদের কথাও শেষ হলো, আর মনে হচ্ছে মাইক্রফটও চলে এলো। বাকি কথা না হয় ওর মুখেই শুনে নিই আমরা। শার্লকের কথা শেষ হতেই সুদীর্ঘ স্থূলকায় চেহারার মাইক্রফট হোমস পা রাখলেন আমাদের ঘরে। মাইক্রফটের চেহারাটা এক কথায় বেঢপ, যেন চলাফেরা করাটা তার কাছে একটা রীতিমতো কষ্টকর ব্যাপার। কিন্তু এই বেঢপ চেহারার ওপর বসানো মাথাটার বৈশিষ্ট্য অবিস্মরণীয়। ঘন ভুরু, ইস্পাতের মতো শীতল দৃষ্টিপূর্ণ একজোড়া অন্তর্ভেদী চোখ, নিজের চারপাশ সম্বন্ধে সর্বদা তৎপর, পাতলা ভাবলেশীন ঠোঁট। এক অদ্ভুত রহস্য জড়িয়ে আছে ওর সমগ্র চেহারাটায়। ওর চেহারাটা ভুলে গেলেও ওর ব্যক্তিত্বকে ভোলা কিন্তু কখনোই সম্ভব নয়। মাইক্রফটের সাথে ঘরে এসে ঢুকলো আমাদের পুরনো বন্ধু স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার লেস্ট্রেড। সে যেন আগের থেকেও রোগা হয়ে গেছে খানিকটা। তবে ওদের দুজনের মুখ দেখে বুঝলাম রীতিমতো বড়সড় কিছু একটা ঘটনা ঘটেছে। শার্লক এগিয়ে গিয়ে হাত মেলালো ওদের দুজনের সাথে। মাইক্রফট গায়ের ভারী ওভারকোটটা খুলে আরামকেদারায় গায়ে লিয়ে দিয়ে বলল, খুব বিরক্তিকর ব্যাপার শার্লক। নিজের রোজগার অভ্যেসের বিরুদ্ধে যাও আমি ঘোরতর অপছন্দ করি, কিন্তু এই কাজে না বলবার জায়গা নেই। নইলে এক মুহূর্ত আমার অফিসের বাইরে থাকতে পোষায় না। কি আর করা যাবে, কাজটাও রীতিমতো গুরুত্বপূর্ণ। প্রাইম মিনিস্টারকে আমি এতখানি আশাহত হতে আগে কখনো দেখিনি। আর রয়্যাল নেভির গোটা অ্যাডমিরাল্টির অবস্থা কি আর বলি, ঠিক যেন মৌমাছির বাসা হয়ে দাঁড়িয়েছে। তুমি কি কেসটার কথা শুনেছ? খানিক আগেই শুনলাম। আচ্ছা, ক্যাডোগান নামে ছেলেটির কাছ থেকে যেসব জরুরি কাগজপত্র পাওয়া গেছে সেগুলো ঠিক কিসের বলতে পারো? হ্যাঁ, সেইটাই একটা বিষয় বটে। ভাগ্যে সেই কাগজগুলোর বিষয়বস্তু এখনো প্রেসের হাতে পড়েনি, তাহলে আর রক্ষে রাখতো না। দুর্ভাগা ছেলেটির পকেটে যে কাগজগুলো ছিল সেগুলোতেই হচ্ছে ব্রুস পার্টিংটন সাবমেরিনের যাবতীয় মানচিত্র এবং নথিপত্র। তোমরা নাম শুনেছ তো নিশ্চয়ই। আমি ভেবেছিলাম সকলেই এর নাম শুনেছে। শুনেছি, তবে শুধু ওই নামটুকুই। এটা যে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের কি আর বলি। যতই বলবো কম পড়বে। সরকারের যেসব বিষয়গুলো অত্যন্ত গোপন, টপ সিক্রেট, ব্রুস পার্টিংটন তার মধ্যে অন্যতম। শোনো, ব্রুস পার্টিংটন নামের এই সাবমেরিনটা যেখানে থাকবে তার আশেপাশে থাকা সমস্ত যুদ্ধজাহাজ অকেজো হয়ে পড়বে। ব্রুস পার্টিংটনের উপস্থিতিতে সেই জায়গায় নেভেল ওয়ারফেয়ার বন্ধ হয়ে যাবে। আজ থেকে বছর দুয়েক আগে সরকারি তহবিল থেকে একটা মোটা অঙ্কের টাকা স্মাগল করা হয় এবং চেষ্টা করা হয় এই টাকা দিয়ে ব্রুস পার্টিংটনের প্ল্যানগুলোর ওপর মনোপলি অ্যাকিউর করা হয়। এটাকে গোপন রাখবার জন্য যা যা করা সম্ভব সরকার তার সব কিছু করেছে। এই সাবমেরিনটার প্ল্যানটা মোট 30টা ভাগে বিভক্ত। প্রতিটা ভাগের উপর আলাদা আলাদাভাবে পেটেন্ট করা রয়েছে। একটাও বাদ গেলে সাবমেরিনটা বানানোই অসম্ভব হয়ে পড়ে। আর্সেনালে সংযুক্ত একটা গোপন অফিসের লকারের সাথে রাখা হয়েছে এই পেটেন্টগুলো। এই অফিসের দরজা আর জানলাগুলো এমনভাবে তৈরি যাতে কোনো ডাকাত না ভাঙতে পারে। কোনো রকম পরিস্থিতিতেই ওই কাগজগুলো লকার থেকে বের করার আদেশ নেই। নেভির সর্বোচ্চ অধিনায়কও যদি ওই কাগজগুলো দেখতে চান তাহলে তাকে ইন পার্সন উইলউইচ অফিসে আসতে হবে। আর সেই প্ল্যানের কাগজগুলো কিনা এখন এক মৃত জুনিয়র ক্লার্কের পকেট থেকে পাওয়া যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ঘটনাটা কতখানি সঙ্গীন। তোমরা কি কাগজগুলো উদ্ধার করতে পেরেছো? না শার্লক, না, এটাই তো বিষয়। আমরা উদ্ধার করতে পারিনি। উইলউইচ থেকে মোট 10টা কাগজ চুরি গেছে, কিন্তু ক্যাডোগান ওয়েস্টের পকেট থেকে পাওয়া গেছে মাত্র 7টা। সব থেকে জরুরি 3টে কাগজই চুরি গেছে। উধাও। এই মুহূর্তে হাতে বাকি যা কাজ আছে সব ছেড়ে দাও। ওসব খুঁজো তদন্ত পরেও করতে পারবে। তোমাকে এখন এই ভাইটাল ইন্টারন্যাশনাল সমস্যার সমাধান করতে হবে।
ক্যাডোগান ওয়েস্ট কাগজগুলো কেন বের করেছিল, বাকি 3টে কাগজ কই, কিভাবে মরে গেল ক্যাডোগান, ওর দেহটা কিভাবে ওই জায়গায় এলো, কিভাবে এই রহস্যের সমাধান হবে, তোমাকে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে শার্লক। ফর দ্য নেশন শার্লক, ফর দ্য নেশন, নিজের দেশের জন্য এটুকু করতেই হবে তোমায়। আচ্ছা, তুমি নিজেই কেন সমাধানটা করে নিচ্ছ না মাইক্রফট? আমি যা পারবো তা তো তুমিও পারবে। তা ঠিক, কিন্তু বিষয়টা সূক্ষ্ম তদন্তের। তুমি আমায় তথ্যমূলক কিছু খুঁজে বের করতে বলো, আমি জায়গায় বসে বসে বের করে এনে দেবো। কিন্তু এই এক জায়গা থেকে আর এক জায়গায় দৌড়ানো, রেলওয়ে গার্ডদের জিজ্ঞাসাবাদ করা, আর ওই দামরা লেন্স চোখে ঠুসে ধুলিয়ে বেড়ানো, এসব এঁটো ছোটাছুটি আমার পক্ষে করা সম্ভব নয়। একমাত্র তুমি এটা পারবে শার্লক। যদি চাও যে পরের অনার্স লিস্টে তোমার নামটাও থাকুক, তাহলে। দেখলাম আমার বন্ধু হেসে ফেলল। তারপর 2 দিকে ঘাড় নাড়িয়ে বলল, খেলা শুধুমাত্র আমার খেলবার আনন্দেই মাইক্রফট। সাম মোর ফ্যাক্টস প্লিজ। এই কেসটার ব্যাপারে আর যা কিছু জরুরি তথ্য আমার কাছে আছে তা আমি এই কাগজে লিখে রেখেছি। এ নাও, আর কয়েকটা দরকারি ঠিকানাও লেখা আছে যেগুলো তোমার কাজে লাগতে পারে। ব্রুস বাটিংটন কাগজগুলোর প্রকৃত মালিক স্যার জেমস ওয়াল্টার, যার ডেজিগনেশনগুলো সম্পর্কে লিখতে গেলে একটা গোটা খাতা ভরে যাবে। দেশের কাজের জন্য গোটা জীবন দিয়ে দিয়েছেন তিনি। ওর দেশভক্তির উপর কোনো প্রশ্নই চলে না। ওই লকারটার চাবি যে 2জন ব্যক্তির কাছে রয়েছে, স্যার ওয়াল্টার তাদের মধ্যে অন্যতম। আমি নিঃসন্দেহে বলতে পারি সোমবার সকাল অবধিও কাগজগুলো লকারেই ছিল। আর স্যার ওয়াল্টার যখন দুপুর 3টে নাগাদ লন্ডনে যাওয়ার জন্য বেরোন, লকারের চাবি তখন ওনার কাছেই ছিল। এমনকি যে সন্ধ্যায় খুনটা হয়, সেই গোটা সন্ধ্যেটা উনি ব্লার্কি স্কোয়ারে ছিলেন, অ্যাডমিরাল সিনক্লিয়ারের বাড়িতে। এই তথ্যটা কি ক্রস চেক করা হয়েছে? হ্যাঁ, ভদ্রলোকের ভাই কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার উইলউইচ থেকে ওনার বেরিয়ে যাওয়ার সাক্ষী, আর অ্যাডমিরাল সিনক্লিয়ার সাক্ষী দিয়েছেন লন্ডনে ওনার আগমনের। তাই স্যার জেমসের কথায় যে কোনো ভুল নেই, এটুকু প্রমাণিত। অন্য চাবিটা যার কাছে আছে তিনি কে? সিনিয়র ক্লার্ক এবং ডেটসম্যান মিস্টার সিডনি জনসন, বয়স 40, বিবাহিত, 5 সন্তানের পিতা। উনি সবসময় ভীষণ চুপচাপ মন মরা হয়ে থাকেন, কিন্তু পাবলিক সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত ভালো রেকর্ড আছে ওনার। সহকর্মীদের সাথে বিশেষ মেলামেশা করেন না, তবে নিজের কাজটা ভারী মন দিয়ে করেন। তার বয়ান অনুযায়ী সোমবার অফিসের পর বাকি সন্ধ্যেটা তিনি বাড়িতেই কাটিয়েছেন। আর চাবিটা যে ঘড়ির চেনের সাথে উনি আটকে রাখেন, সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি। ওনার স্ত্রীও ওনার এই বক্তব্যের সমর্থন করেছেন। আচ্ছা, এই ক্যাডিগান ওয়েস্টের বিষয়ে আমাকে আরো কিছু বলো। গত 10 বছর ধরে এই সার্ভিসে রয়েছে ক্যাডোগান, আর রীতিমতো নিপুণতার সাথে নিজের কাজ করতো সে। একটু বদরাকি বা হট হেডেড হওয়ার দুর্নাম আছে ঠিকই, তবে একবারে সোজা সাপটা সৎ মানুষ। ওর এগেনস্টে কোনো রিপোর্ট নেই। ও ছিল অফিসের দ্বিতীয় সিডনি জনসন। কাজ করতে গিয়ে ব্রুস বার্টিংটন প্ল্যানগুলোকে এত কাছ থেকে দেখবার আর হ্যান্ডেল করবার সুযোগ হয়েছিল কেবল ওর। অফিসের অন্য কেউ ওগুলো অত কাছ থেকে দেখেনি। প্ল্যানগুলোকে সেই রাতে শেষবারের মতো কে লকারে ঢুকিয়েছিল? সিনিয়র ক্লার্ক মিস্টার সিডনি জনসন। তাহলে তো বোঝাই যাচ্ছে কাগজগুলো কে সরিয়েছে। জুনিয়র ক্লার্ক ক্যাডোগান ওয়েস্টের কাছেই ওগুলো পাওয়া যায়। এই কেস নিয়ে কি আর কিছু ভাবার আছে? সবকিছু তো জলের মতোই পরিষ্কার। পরিষ্কার ঠিকই শার্লক, কিন্তু তবু এক গাদা প্রশ্ন থেকে যায়। প্রথম কথা হলো, কাগজগুলো চুরি করলো কেন? কাগজগুলোর যে রীতিমতো দাম আছে সে তো তুমি নিজেই বলেছ। তা ঠিক, ওগুলো বেচে হাজার হাজার টাকা পেতে পারতো। বিক্রি করা ছাড়া আর অন্য কোনো কারণে ক্যাডোগান কাগজগুলো নিয়ে লন্ডন যেতে পারে বলে কি তোমার মনে হয়? না, আর তো কোনো কারণ দেখি না। তাহলে এই কারণটাই আমাদের চূড়ান্ত বলে ধরে নিতে হবে। ওয়েস্ট বিক্রির উদ্দেশ্যেই কাগজগুলো লন্ডনে নিয়ে পালায়। তবে এই কাজ তখনই সম্ভব হবে যদি ওর কাছে একটা ফলস চাবি থাকে। একটা নয়, একাধিক। বিল্ডিংয়ের মেইন গেট আর লকারের ঘরটাও তো খুলতে হয়েছে ওকে। তাহলে তো একাধিক ফলস চাবি ছিল।
ক্যাডোগান কাগজগুলো লন্ডনে নিয়ে যায় তার সত্ত্ব বিক্রি করবে বলে। ও ভেবেছিল পরের দিন কেউ খেয়াল করবার আগেই প্ল্যানগুলো আবার লকারে ঢুকিয়ে দেবে সে। কিন্তু এই মিশনে নেমে লন্ডনেই ওর চরম পরিণতিটা ঘটে যায়। কিভাবে? খুব সম্ভবত ও সেই সময় ট্রেনে চেপে ওয়েলভিচ ফিরে আসছিল, যে সময় ওকে খুন করে কম্পার্টমেন্ট থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু অ্যালগেট, অর্থাৎ কিনা যে জায়গায় ওর দেহটা পাওয়া যায় সেটা লন্ডন ব্রিজ স্টেশন পেরিয়েও বেশ খানিকটা দূরে, আর উইলউইচ যেতে হলে ওকে এই স্টেশনেই নামতে হতো। লন্ডন ব্রিজ স্টেশন পেরোনোর পেছনে একাধিক কারণ থাকতে পারে। হতে পারে কোনো বিশেষ পরিস্থিতির শিকার হয়ে ওকে এটা করতে হয়েছে। হতে পারে রেলগাড়িতে এমন কেউ ছিল যার সাথে জরুরি কথোপকথন চলছিল ক্যাডোগানের। হয়তো এই কথোপকথনের জেরেই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় ওকে। হয়তো প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফিয়ে নামবারও চেষ্টা করেছিল। অন্য লোকটা তড়িঘড়ি ট্রেনের দরজা বন্ধ করে দেয়, আর বাইরে যেহেতু ঘন কুয়াশা ছিল তাই এই সমস্ত ঘটনাই অন্য লোকজনের চোখ এড়িয়ে যায়। অন্তত এই মুহূর্তে আমাদের হাতে যেটুকু তথ্য আছে তাতে তো এর বেশি কিছুই বোঝা যায় না। বাট শার্লক, আমাদের মাথায় রাখতে হবে যে এই ঘটনার বেশিরভাগটাই এখনো আমাদের অজানা। তর্কের গাদিরা ধরে নেওয়া যাক ক্যাডোগান ওয়েস্ট কাগজগুলো লন্ডনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তো কোনো বিদেশি এজেন্টের সাথে মিটিং থাকলে নিজের বাকি সন্ধ্যাটা সে ঝাড়া হাত পা থাকার চেষ্টা করবে। থিয়েটারে 2খানা টিকিট কিনবে কেন, আর নিজের হবু ফিয়েন্সকে মাঝপথে ছেড়ে আচমকা গায়েব হয়ে যাবে কেন? প্রি প্ল্যান হলে তো এরকম হতো না। আশ্চর্য। লেস্টার্ড, আশ্চর্য তো বটেই। এখানেই আমার প্রথম আপত্তি। দ্বিতীয়, ধরা যাক ক্যাডোগান লন্ডনে পৌঁছায় এবং সেখানেই ওর দেখা হয় সেই বিদেশি এজেন্টটির সাথে। এবার সকালের আগেই ওকে সমস্ত কাগজ নিয়ে ফিরে আসতে হবে উইলউইচে অফিসে। মোট 10টা কাগজ চুরি করেছিল, কিন্তু পকেটে পাওয়া গেল মাত্র 7টা। তাহলে বাকি 3টে কোথায় গেল? একটা কাগজও হাতছাড়া করবার মতন বোকামি কেউ করবে? আর যদিও কাগজগুলো সত্য বিক্রি করে থাকে, তাহলে ওর এই বেইমানির বদলে পাওয়া টাকাগুলো কোথায়? ওর বডির পকেট থেকে তো একটা মোটা অঙ্কের টাকাও পাওয়ার কথা। আমার মনে হয় বিষয়টা তেমন জটিল কিছু নয়। ক্যাডোগান কাগজগুলো বিক্রি করবে বলে সঙ্গে নিয়ে যায়। সেখানে ওর বিদেশি এজেন্টের সাথে দেখাও হয়, কিন্তু কাগজগুলোর দাম নিয়ে দুজনের মধ্যে তর্ক লাগে। এজেন্টই যে দাম বলেছিল তা ক্যাডোগানের মনোমতো হয় না, ফলে কাগজ সাথে নিয়ে ও ফিরবার পথ ধরে। কিন্তু ফেরার সময় সেই ফরেন এজেন্ট ওর সঙ্গে আসে। ট্রেনের মধ্যেই লোকটা ওকে খুন করে ফেলে, আর সব থেকে জরুরি কাগজগুলো হাতিয়ে নেয়। ওর বডিটাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। এ তো একেবারেই সহজ, কি বলেন? কিন্তু ওর কাছে টিকিট ছিল না কেন? টিকিট দেখলে হয়তো এজেন্টের বাড়ির সব থেকে কাছে স্টেশনটার নাম জানা যেতে পারে। তাই ক্যাডোগানের দেহটাকে ট্রেন থেকে ফেলবার আগে ওর টিকিটটা সরিয়ে ফেলে। গুড লেস্ট্রাড, ভেরি গুড। তোমার থিওরি দিয়ে সমস্তটা অনুমান করে ফেলা যায়। আর যদি তাই হয় তাহলে এই কেস একেবারে গুটিয়ে এসেছে। অন্যদিকে ব্রুস পার্টিংটন প্ল্যান প্রায় সবই হাতে এসে গেছে। এখানে আমার করবার মতো আর বাকি আছে? আমাদের নিজেদের হাতে এটা সমাধান করতে হবে শার্লক। আমার মন বলছে এই কেসের এই ব্যাখ্যা একেবারেই যথাযথ নয়। তুমি নিজের ক্ষমতাগুলো ব্যবহার করো, ক্রাইম সিনে গিয়ে দাঁড়াও, কনসার্ন মানুষদের সাথে দেখা করো। সামান্য থেকে সামান্য সন্দেহের জায়গাকে অবহেলা করো না। ট্রাস্ট মি শার্লক, নিজের দেশের জন্য কিছু করবার এর থেকে বড় সুযোগ তুমি তোমার গোটা কেরিয়ারে পাবে না। ট্রাস্ট মি। ঠিক আছে, ব্যস্ত হইও না। চলো ওয়াটসন, বেরোনো যাক। আচ্ছা লেস্ট্রাড, তুমি কি 2-1 ঘন্টা আমাদের সাথে থাকতে পারবে? আলকান স্টেশন থেকে তদন্তের কাজ আমি শুরু করতে চাই। গুড বাই মাইক্রফট। বিকেলের আগেই তোমাকে রিপোর্ট দেবো আমি। বাট আই হ্যাভ টু ওয়ার্ন ইউ, নতুন করে বিশাল কিছু তথ্য জানবার আশা কিন্তু রেখো না। এক ঘন্টা পেরিয়ে গেছে। এই মুহূর্তে শার্লক, লেস্ট্রাড আর আমি দাঁড়িয়ে রয়েছি রেলওয়ে লাইন সংলগ্ন সেই রাস্তায় যেখানে টানেল শেষ, অ্যালগেট স্টেশনের ইমিডিয়েটলি আগে।
রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে এসেছেন একজন লালচে মুখের বৃদ্ধ ভদ্রলোক। ট্রেন লাইন থেকে 3 ফুট মতন দূরের দিকে আঙুল দেখিয়ে বৃদ্ধ বললেন, বডিটা ঠিক এইখানেই পড়েছিল। উপর থেকে তো আর এখানে এসে পড়া সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে উঁচু পাঁচিল রয়েছে, তাই হলপ করে বলা যায় যে বডিটাকে কোনো চলন্ত ট্রেন থেকেই ফেলা হয়েছিল। আর আমরা যতদূর ট্রেস করা গেছে তাতে এইটুকু পরিষ্কার যে ট্রেনটা সোমবার মধ্যরাত নাগাদ এইখান দিয়ে যাচ্ছিল। আচ্ছা, ট্রেনের কামরাগুলো কি ভালো করে খতিয়ে দেখা হয়েছে? কোনো হাতাহাতি চিহ্ন পাওয়া যায়নি সেখানে? যেহেতু কোনো টিকিট পাওয়া যায়নি, খতিয়ে দেখবার কোনো সুযোগই থাকছে না। এমন কোনো ট্রেন কি পাওয়া যায়নি যার কোনো একটা দরজা হাট করে খোলা ছিল? না, একটাও না। আজ সকালে অবশ্য একটা নতুন এভিডেন্স পাওয়া গেছে। একজন প্যাসেঞ্জার যিনি একটা অর্ডিনারি মেট্রোপলিটন ট্রেনে চেপে সোমবার রাতে 11:40 নাগাদ অ্যাল্ডগেট স্টেশন পেরোচ্ছিলেন, জানান যে তিনি একটা ভারী কিছু ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পান, যেন কোনো মানুষের দেহকে কেউ ছুঁড়ে ফেলেছে ট্রেন থেকে। আর এই আওয়াজটা হয় ট্রেন স্টেশনে ঢোকার ঠিক আগে। কিন্তু যেহেতু সেদিনও চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল, তিনি কিচ্ছু দেখতে পাননি। যদিও সে সময় তিনি এ বিষয়ে কিছুই জানাননি। মিস্টার হোমসের আবার কি হলো? আমার বন্ধুর মুখ দেখে বুঝতে পারছিলাম সে গভীর চিন্তায় ডুবে রয়েছে। এক দৃষ্টে সে তাকিয়েছিল টানেল থেকে বেরিয়ে আসা রেলওয়ে ট্র্যাকগুলোর দিকে। অ্যালগেট একটা জাংশন স্টেশন, ফলে একাধিক লাইন এখানে এসে একটা জায়গায় মিশেছে। সেই দিকে আটকে গিয়েছিল শার্লকের চোখ। ওর ভ্রু কুঁচকে উঠেছে, নাক ফুলে উঠেছে, ঠোঁট দৃঢ় হয়ে গিয়েছে। এই শার্লককে খুব ভালো করে চিনি আমি। পয়েন্ট, এই যে পয়েন্টগুলো একাধিক লাইন এসে মিশেছে। হ্যাঁ, পয়েন্ট? কি বলতে চাইছেন? আচ্ছা, বলতে পারো এতগুলো লাইন আর কোথাও এসে এইভাবে মিশেছে কিনা? খুবই কম জায়গায় রয়েছে। আর এই রকম একটা বাঘ, এতগুলো লাইন আর একটা বাঘ, বাই জোভ! আমি যা ভাবছি যদি তাই হয়। ঘটনাটা কি মিস্টার হোমস? আপনি কি কোনো ক্লু পেয়েছেন? একটা আইডিয়া রেস্টুরেন্ট, একটা আবছা ধারণা। ক্লু এটাকে বলা চলে না, কিন্তু কেসটা ধীরে ধীরে খুব ইন্টারেস্টিং হয়ে পড়েছে। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। রেল লাইনের কোথাও কোনো রক্তের ছিটে ফোটা দাগও দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, তেমন কোনো দাগ নেই ঠিকই, কিন্তু ক্যাডোগ্যানের দেহের ক্ষতগুলো? হ্যাঁ, হাড়গুলো গুঁড়িয়ে গিয়েছিল, কিন্তু এক্সটার্নাল ইনজুরি তেমন কিছু হয়নি। কিন্তু তাতেও সামান্য হলে রক্তের দাগ তো থাকা উচিত নাকি? আচ্ছা, ওই প্যাসেঞ্জারটা যে ওই আওয়াজটা শুনতে পেয়েছিল, সেই ট্রেনটাকে কি কোনোভাবে পরীক্ষা করা সম্ভব? নো মিস্টার হোমস, ট্রেনের কম্পার্টমেন্টগুলো রিঅ্যারেঞ্জ করা হয়ে গেছে। প্রতিটা কোচ আলাদা ট্রেনে শাফলড হয়ে গেছে। মিস্টার হোমস, আমি তো বলছি আপনাকে, ট্রেনটার প্রত্যেকটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি। আমার বন্ধুর এই এক সমস্যা, নিম্ন বুদ্ধি সম্পন্ন মানুষদের সাথে কথা বলবার সময় সে একেবারেই ধৈর্য রাখতে পারে না। খুব স্বাভাবিক। আর খুব সম্ভবত যেই ট্রেনটাকে রিঅ্যারেঞ্জ করা হয়ে গেছে, কোনই সেই ট্রেনটায় ছিল না। ওয়াটসন, চলো, এইখানে আমাদের কাজ শেষ। ধন্যবাদ লেস্ট্রাইড, তোমাকে আমরা আর বিরক্ত করব না। তদন্তের পরের পর্যায়ে শুরু হবে উইলউইচে। লন্ডন ব্রিজে ফিরে শার্লক ম্যাকগ্রাফকে একটা টেলিগ্রাম করলো, আর পাঠানোর আগে সেটা দেখতে দিল আমাকে। লেখা ছিল, অন্ধকারের মধ্যে অল্প আলোর হদিশ পেয়েছি, কিন্তু এই আলো হয়তো খুব বেশিক্ষণ জ্বলবে না। আপাতত কারোর হাতে আমায় ইংল্যান্ডে উপস্থিত সমস্ত বিদেশি এজেন্টদের নামের একটা তালিকা পাঠাও। তাদের অ্যাড্রেসও লিখে দিও সঙ্গে। ইতি, শার্লক। উইলউইচের ট্রেনে চেপে বসতেই শার্লক বলল,
বুঝলে ওয়াটসন, এমন একটা জটিল কেস এনে হাজির করবার জন্য মাইক্রফটকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। শার্লকের উদ্যম আর উৎসাহ দেখে বুঝলাম যে সে নিশ্চয়ই ভাববার মতো কোনো নতুন সূত্র পেয়েছে। ঠিক যেমন একটা কুকুর কেনেলে থাকবার সময় বেজার হয়ে নিজের কান আর ল্যাজ ঝুলিয়ে রাখে, আবার সেই কুকুরই যখন সামান্য সন্দেহজনক গন্ধ পায় তখন তাদের চোখ ঝলমল করে ওঠে। তখন দেহের সমস্ত মাংসপেশি কুঞ্চিত করে সে ছুটে যায় তার শিকারের দিকে। আজ সকাল থেকে শার্লকের মধ্যেও সেই একই পরিবর্তন দেখলাম। সকালে ড্রেসিং গাউন পরে ঘুরবার সময়ও এতখানি উৎসাহিত লাগেনি ওকে। এই কেসটায় প্যাঁচ আছে, বুদ্ধির খেলা আছে। আমি নেহাতি বোকা হয়ে যাচ্ছি দিন দিন ওয়াটসন, না হলে এমন একটা কেসকে কেউ সাধারণ বলে? কিন্তু আমি তো এখনো অন্ধকারেই আছি। শেষটুকু আমার কাছেও অন্ধকার ঠিকই, কিন্তু আমি একটা সূত্র পেয়েছি ওয়াটসন, যা দিয়ে আমি বহু দূর পর্যন্ত এগোতে পারি। যদি বলি ক্যাডোগানের মৃত্যু অন্য কোথাও হয়েছে আর ওর বডিটা রাখা হয়েছিল কম্পার্টমেন্টের উপরে, ট্রেনের উপরে। কনসিডার দ্য ফ্যাক্টস ওয়াটসন, ভালো করে ভেবে দেখো। বডিটা এমন জায়গায় এসে পড়ে যায় যেখানে ট্রেনটা বাঁক নিচ্ছে। খুব স্বাভাবিক যে এমন জায়গায় এলে ট্রেনের মাথায় থাকা কোনো কিছু ছিটকে বাইরে পড়ে যাবে। ভিতরে থাকলে ট্রেন বাঁক নিক বা না নিক তাতে কিছু এসে যায় না। হয়তো দেহটা ট্রেনের উপর থেকে পড়েছে। রেল লাইনে রক্তের দাগ থাকবে না, সেটাই তো স্বাভাবিক, কারণ রক্ত ঝরেছে অন্য কোনো জায়গায়। সবকটা তথ্য একসাথে মেলালেই সমস্তটা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারছো? রাইট রাইট রাইট। আর সেই জন্যই ক্যাডোগানের পকেটে কোনো টিকিট পাওয়া যায়নি। রাইট, একদম ঠিক। এতক্ষণ অবধি টিকিট না থাকার কোনো কারণ বা এক্সপ্লেনেশন কিন্তু পাওয়া যাচ্ছিল না। পাজলের সব টুকরো এবার যেন একে একে নিজের জায়গায় বসে যাচ্ছে। কিন্তু তাও যদি হয়, এই কেসের সমাধান কি করে হবে শার্লক? এই তথ্যগুলো পাওয়ার ফলে সহজ তো নয়, যেন যেন আরো পেঁচালো হয়ে গেল কেসটা। পারহ্যাপস। এরপর গভীর চিন্তায় ডুবে গেল শার্লক, আর আমি হাঁ করে বসে রইলাম উইলউইচ স্টেশনে পৌঁছানো পর্যন্ত। সেখানে ও একটা ক্যাব ডাকলো, তার পকেট থেকে বের করে আনলো মাইক্রফটের দেওয়া কাগজ। আজ সারাদিন বেশ কিছু জায়গায় যেতে হবে আমাদের। আমার মনে হয় সবার প্রথমে স্যার জেমস ওয়াল্টারকে একবার দেখতে যাওয়া উচিত। এই বিখ্যাত অফিসারের বাসস্থান একটা অসাধারণ ভিলা, যার চারদিকে সবুজ ঘাস টেমস নদী পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আমরা যখন সেখানে গিয়ে হাজির হলাম তখন কুয়াশা ধীরে ধীরে ফিকে হচ্ছে, আর তার মধ্যে দিয়ে চারিদিক ছড়িয়ে পড়ছে হালকা সূর্যের আলো। আমরা কলিং বেল টিপতেই একজন বাটলার এসে দরজায় দাঁড়ালো। আমাদের প্রশ্নের উত্তরে সে বলে উঠল, স্যার জেমস আজ সকালেই মারা গেছেন। গুড হেভেন্স! আপনারা চাইলে ভিতরে এসে ওনার ভাই কর্নেল ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে পারেন। হ্যাঁ, সেটাই করতে হবে অগত্যা। চাপরাশির পেছন পেছন আমরা এসে ঢুকলাম একটা নিবু নিবু আলো জ্বলা ড্রয়িং রুমে। খানিক পরে সেই ঘরেই এসে ঢুকলো একজন সুদীর্ঘ চেহারার অত্যন্ত সুপুরুষ ভদ্রলোক। মুখময় তার হালকা দাড়ি, বয়স 50-এর উপরেই। ইনি হলেন মৃত স্যার জেমসের ভাই। ওর চোখে মুখে উদ্ভ্রান্তির ছাপ, উস্কো খুস্কো চুল। দেখেই বোঝা যাচ্ছে যে সকাল থেকে একটা বড় রকম ঝড় বয়ে গিয়েছে ওনার উপর দিয়ে। কথা বলতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল তাকে। সবকিছুই হলো এই জঘন্য স্ক্যান্ডেলটার জন্য। আমার দাদা অত্যন্ত সৎ মানুষ ছিলেন। নিজের ডিপার্টমেন্টের ভালো কি করে হয় এই ভাবনাতেই ডুবে থাকতেন সারাদিন রাত। এত বড় একটা ঘটনার ধাক্কা উনি সহ্য করতে পারেননি। উনি ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। ডিপার্টমেন্ট নিয়ে ভীষণ অহংকার ছিল ওর। আমরা আশা করেছিলাম ওনার থেকে কিছু জরুরি তথ্য পাবো, তাতে হয়তো কেসটার সমাধান করতে খানিকটা সাহায্য হতো। বিশ্বাস করুন,
কেসটা আমাদের কাছে যতখানি ধোঁয়াশা, দাদার কাছেও ততটাই ছিল। দাদা যতটুকু যা জানতেন সবটাই পুলিশকে বলেছেন। এমনিতে দাদার দৃঢ় বিশ্বাস ছিল যে ক্যাডোগান ওয়েস্ট অপরাধী, কিন্তু বাকিটা নিয়ে কিছুই জানি না কেউ। আপনি এই ব্যাপারে আমাদের কিছু সাহায্য করতে পারবেন না? এ কদিনে যা শুনেছি, পড়েছি কাগজ, তার বাইরে আর কিচ্ছু জানি না। আমি আপনার সাথে অভদ্রতা করতে চাই না মিস্টার হোমস, কিন্তু বুঝতেই পারছেন সকাল থেকে পরিস্থিতিটা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে। যদি আপনারা আপনাদের জেরাটা তাড়াতাড়ি শেষ করতে পারেন। ক্যাবে চড়ে শার্লক বলল, এমন কিছুর জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ওয়াটসন। আমি এখন ভাবছি স্যার জেমসের মৃত্যুটা কি স্বাভাবিক, নাকি লজ্জায় ঘৃণায় পাগল হয়ে উনি আত্মহত্যা করেছেন। যদি দ্বিতীয়টা হয়ে থাকে, এবার আমাদের ক্যাডোগান ওয়েস্টকে নিয়ে কাজ শুরু করা উচিত। শহরের বাইরের একটা ছোট কিন্তু সুদৃশ্য বাড়িতে থাকেন ক্যাডোগানের হতাশাগ্রস্ত মা। তিনি দুঃখে এতটাই অভিভূত হয়েছিলেন যে কথা বলতে পারছিলেন না, কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিল এক অত্যন্ত সুন্দরী মেয়ে, ক্যাডোগান ওয়েস্টের ফিয়ান্সে। নিজেকে মিস ভায়োলেট ওয়েস্টবারি বলে পরিচয় দিল মেয়েটি। মৃত্যুর আগে শেষবার এই মেয়েটিই দেখেছিল ক্যাডোগানকে। আমি বলে বোঝাতে পারবো না মিস্টার হোমস, এই ঘটনার পর থেকে একটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। সারা দিন সারা রাত কেবল ভেবেই গেছি যে কেন এমনটা হলো। ক্যাডোগান আমার দেখা সব থেকে ভদ্র, সৎ, দেশপ্রেমী এবং কর্তব্যপরায়ণ মানুষ। নিজের দেশের গোপন তথ্য বিক্রি করে দেওয়ার আগে নিজের কান কেটে ফেলে দেবেও। যারা ওকে চিনত তারা প্রত্যেকে জানে এই কাজ ক্যাডোগানের জন্য কতখানি অসম্ভব, ইম্পসিবল, প্রিপোস্টেরিয়াস। বাট ফ্যাক্টস মিস্টার ওয়েস্টবারি। সেই জন্যই তো এসবের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমি। ওর কি টাকার দরকার হয়ে পড়েছিল কোনো কারণে? না, জীবনে সামান্যই চাহিদা ছিল ক্যাডোগানের, আর ওর যা মাইনে ছিল তাতে সবই পূরণ হয়ে যেত। কয়েকশো টাকা জমিও ছিল। এই নিউ ইয়ারে আমরা বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, কিছুই কি অন্যরকম দেখেননি ওর মধ্যে? প্লিজ মিস্টার ওয়েস্টবারি, আমাদেরকে খুলে বলুন সমস্তটা। শার্লক মেয়েটির আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিল। মেয়েটা খানিকটা অস্বস্তি নিয়ে বলল, হ্যাঁ, সত্যি বলতে কি, আমার কয়েকদিন ধরে মনে হচ্ছিল ওর মাথায় কিছু একটা চলছে। এই মনে হওয়াটা কি অনেক দিন ধরেই? না, বড় জোর গত সপ্তাহ থেকে হবে। ও কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। আমি খুব জোর দিতে বলল ওর অফিসে নাকি কোনো একটা বড় ঘটনা খুব শিগগিরই ঘটতে চলেছে। সেটা নিয়ে একটা ভয় কাজ করছে ওর মধ্যে। বলেছিল বিষয়টা এতই জটিল যে সেটা নিয়ে এই মুহূর্তে এই ব্যাপারে আমার সাথেও কথা বলতে পারবে না। এর বেশি আমি কিছু জানি না স্যার। গো অন মিস্টার ওয়েস্টবারি, বলুন। যদি বলতে গিয়ে মনে হয় আপনি ওর বিরুদ্ধে কিছু বলছেন, তাও বলুন। হতে পারে এইটা থেকে সামনে এগোনোর কোনো সূত্র পেতে পারি আমি। বিশ্বাস করুন, আমি সত্যি এর বেশি কিছু জানি না। দু একবার আমার মনে হয়েছিল যে ও আমায় যেন কিছু বলতে চায়। একদিন সন্ধ্যায় ও বলেছিল খুব জরুরি কোনো সিক্রেট আছে ওর কাছে, যেটা হাতে পাওয়ার জন্য নাকি ফরেন স্পাইরা কোটি কোটি টাকা ঢালতে পারে। এনিথিং এলস? বলেছিল যে ডিপার্টমেন্টে যা ঢিলেমি শুরু হয়েছে, ওই ডকুমেন্টগুলো খুব সহজেই যে কোনো বিশ্বাসঘাতকই চুরি করতে পারবে। এই সব কথাই কি ইদানিং কালে বলেছিল? হ্যাঁ,
হ্যাঁ স্যার, রিসেন্টলি বলেছিল। এবার আমায় সেই শেষ সন্ধ্যাটির কথা বলুন, যেদিন ওর সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল আপনার। একসাথে থিয়েটার দেখতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু এত ঘন কুয়াশা পড়েছিল যে সেদিন ক্যাব নেওয়া গেল না। আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম ওর অফিসের কাছাকাছি। হঠাৎই আমায় ফেলে রেখে কুয়াশার মধ্যে কোথায় যেন ছুটে চলে গেল, কোনো কথা না বলেই। যেন কিছু দেখে ভীষণ চমকে উঠেছিল। ব্যাস ওইটুকুই। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু ও আর ফিরে এলো না। অগত্যা বাড়িতে ফিরে এলাম আমি। পরের দিন সকালে অফিস খোলায় ওরা এনকোয়ারি করতে এলো, আর দুপুর 12টা নাগাদ আমার কাছে এসে পৌঁছালো সেই ভয়াবহ সংবাদ। মিস্টার হোমস, আপনি যদি কেবলমাত্র সম্মানটুকু বাঁচিয়ে আনতে পারেন, সেটাই আমার কাছে অনেক। চলো ওয়াটসন, বেরোনো যাক। আমাদের পরের গন্তব্য হলো ওয়েলবিচ আর্সেনালের অফিস, যেখান থেকে কাগজগুলো সরানো হয়েছিল। ক্যাডোগ্যানের বাড়ি পিছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল উইলউইচের দিকে। গাড়িতে বসে শার্লক বলল, ক্যাডোগ্যানের মৃত্যুর অনেক আগেই ঘটনাটা জটিল হয়ে উঠেছিল, কিন্তু আমাদের তদন্ত যত এগোচ্ছে ততই আরো বেশি করে অন্ধকার ঘনিয়ে আসছে। হয়তো বিয়ের জন্য ওর টাকা দরকার ছিল, এটা ওর মোটিভ হতে পারে, আর তাই কাগজগুলো চুরি করার কথা ও ভেবেছিল। তবে ভায়োলেটের সাথে কথা বলবার সময় সেটা উঠে এসেছে বারবার। আরেকটু হলে নিরপরাধ মেয়েটাকে নিজের বিশ্বাসঘাতকতার দোষর বানিয়ে ফেলতো। বাট শিওরলি হোমস, চরিত্র বলেও তো একটা বিষয় হয়। ছেলেটি যে তেমন ছিল না তা তো ভায়োলেটের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তাছাড়া একটা মেয়েকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে রেখে ছেলেটা আচমকা অপরাধ করতে ছুটেই বা যাবে কেন? এক্স্যাক্টলি। অসঙ্গতি অবশ্য প্রচুর রয়েছে, কিন্তু নিশ্চয়ই এমন কোনো কারণও রয়েছে যা দিয়ে সমস্তটা ব্যাখ্যা করা যাবে। অফিসে যেতেই আমাদের অভ্যর্থনা জানালেন সিনিয়র ক্লার্ক মিস্টার সিডনি জনসন। শার্লকের ভিজিটিং কার্ড দেখে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ভিতরে নিয়ে গেলেন আমাদের। মিস্টার জনসন রোগাটে লম্বা চেহারার মানুষ, চোখে চশমা, মাঝবয়সী। তার গাল আর হাত দুটোর চামড়া কুঁচকানো, বোঝাই যাচ্ছে কাজের চাপ তাকে নিংড়ে নিয়েছে। তিনি বললেন, পরিস্থিতি ভীষণ খারাপ মিস্টার হোমস। আমাদের চিফের মৃত্যুর খবরটা কি শুনেছেন? তার বাড়ি হয়েই আসছি। এখানে সব কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। চিফ মারা গেছেন, ক্যাডোগান ওয়েস্ট মারা গেছে, পার্টিংটন প্ল্যান্স চুরি হয়ে গেছে। অথচ সোমবার সন্ধ্যাতেও যখন অফিস বন্ধ হয় তখন সব অফিসের মতোই নির্বিঘ্নে কাজ চলছিল এখানে। গুড গড, ইটস ড্রেডফুল। ভাবতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে আমার। সব ছেড়ে শেষে কিনা ওয়েস্ট এমন কাজ করলো। আপনি তাহলে নিশ্চিত যে কাজটা ওই করেছে? তাছাড়া তো আর কোনো সম্ভাবনা দেখি না, কিন্তু এতদিন অবধি ছেলেটাকে নিজের থেকেও বেশি ভরসা করতাম আমি। আচ্ছা, সোমবার কটা নাগাদ অফিস বন্ধ হয়েছিল? কটা হবে তখন? 5টা। আপনি বন্ধ করেছিলেন? আমি সবার শেষে বেরিয়েছি সোমবার। ব্রুস পার্টিংটনের প্ল্যানগুলো ঠিক কোথায় রাখা ছিল সেদিন? লকারে, আমি নিজের হাতে রেখেছিলাম। এই বিল্ডিংয়ে কি কোনো ওয়াচম্যান নেই? আছে, কিন্তু এখানে তো আরও কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলোর দেখভালও তাঁকে করতে হয়। ওয়াচম্যান ভদ্রলোক একজন এক্স আর্মি, অত্যন্ত বিশ্বস্ত। ওই সন্ধ্যায় কোনো অস্বাভাবিক ঘটনা খেয়াল করেননি। অবশ্য বাইরে কুয়াশাও যথেষ্ট ঘন ছিল। আচ্ছা, ধরুন ক্যাডোগান ওয়েস্ট যদি অফিসের পরে এই বিল্ডিংয়ে ফিরে আসতে চায়, তাহলে পেপারগুলো পর্যন্ত পৌঁছানোর জন্য ওর ঠিক 3টে চাবি দরকার হবে, তাই তো?
হ্যাঁ, ঠিক তাই। একটা চাবি বিল্ডিংয়ের দরজার, একটা অফিসের, আর একটাই লকারের। শুধু আপনি এবং স্যার জেমস ওয়াল্টারের কাছেই সেই চাবিগুলো ছিল, তাই তো? আমার কাছে শুধু লকারের চাবি রয়েছে। স্যার জেমস নিজের দায়িত্ব রেসপন্সিবিলি পালন করতেন? হ্যাঁ মিস্টার হোমস, করতেন। আমি যতদূর জানি 3টে চাবিকেই একটা রিংয়ে আটকে নিজের কাছে রাখতেন তিনি। আমি অন্তত তেমনটাই দেখেছি। আর চাবির রিংটা উনি রোজ লন্ডনে নিয়ে যেতেন? তা বলতে পারবো না, তবে উনি নিজে তাই বলতেন। আপনিও কখনো নিজের চাবিটাকে হাতছাড়া করেননি, তাই তো? না না, কখনো না মিস্টার হোমস। তাহলে ক্যাডোগান ওয়েস্ট সেই যদি অপরাধী হয়ে থাকে, তার কাছে নিশ্চয়ই চাবিগুলো ডুপ্লিকেট ছিল, কিন্তু ওর বডির কাছে তেমন কিছুই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তাহলে ধরুন এই অফিসের কোনো ক্লার্ক যদি কাগজগুলো বিক্রি করতে চায়, তাহলে কষ্ট করে আসল কাগজগুলো চুরি করবার থেকে সেগুলো অন্য কোথাও কপি করে নিলেই তো হতো, তাই নয় কি? এগুলো টেকনিক্যাল পেপার। নির্ভুল কপি করতে বিষয়টা সম্পর্কে গভীর জ্ঞানের দরকার পড়বে। কিন্তু তেমন জ্ঞান তো নিশ্চয়ই স্যার জেমস, ক্যাডোগান কিংবা আপনারও রয়েছে মিস্টার জনসন। অবশ্যই রয়েছে, কিন্তু প্লিজ মিস্টার হোমস, আমাকে অকারণ এসবের মধ্যে টেনে আনার কি দরকার? আর আসল কাগজগুলো যখন ওয়েস্টের পকেটে পাওয়া গেছে, তখন এসব নিয়ে অযথা কথা বাড়িয়ে কি হবে বলুন তো? হ্যাঁ, তবুও আমি ভাবছিলাম যে আসল কাগজগুলো না নিয়ে সেগুলো নকল কপি নিয়ে গেলেও তো ক্যাডোগানের একই লাভ হতো। হ্যাঁ, হয়তো হতো, কিন্তু তাও চুরি করেছে। এই কেসের প্রতিবারের তদন্তেই নতুন কিছু সামনে আসছে, যার কোনো ব্যাখ্যা হয় না। আর এখনো অবধি জরুরি কাগজগুলো 3টে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমি যতদূর বুঝতে পারছি সেগুলোই সব থেকে ভাইটাল ছিল। হ্যাঁ, একেবারেই তাই। আচ্ছা, আপনার কি মনে হয়, যদি তাদের কাছে ওই 3টে কাগজ থাকে, তারা বাকি 7টা ছাড়াও সাবমেরিনটা কি কনস্ট্রাক্ট করতে পারবে? এই কথাটা আমিও ওপরতলায় জানিয়েছি, কিন্তু আজ আমি আরও একবার কাগজগুলো ভালো করে খুঁটিয়ে দেখছিলাম। যে কাগজগুলো ফেরত এসেছে, একটা আঁকা রয়েছে ডাবল ভালভস উইথ দ্য অটোমেটিক সেলফ অ্যাডজাস্টিং স্লটের একটা ড্রয়িং। ফরেন রাষ্ট্রগুলো যতক্ষণ না এইরকম কিছু নিজেরা তৈরি করে ফেলতে পারবে, ততক্ষণ অবধি সাবমেরিন সম্পূর্ণ হবে না, যদিও এ কাজ তেমন কিছু কঠিন নয়। মিসিং 3টে ড্রয়িংই সব থেকে জরুরি, তাই তো? হ্যাঁ, নিঃসন্দেহে সবচেয়ে জরুরি। ঠিক আছে, এই মুহূর্তে আর কোনো প্রশ্ন মাথায় আসছে না। আপনার অনুমতি থাকলে এবার তাহলে অফিস চত্বরটা আমি খানিক ঘুরে দেখতে চাই। লকারের তালাটা ভালো করে নেড়েচেড়ে দেখল শার্লক। তারপর একে একে ঘরটার দরজা এবং জানলার লোহার শাটার সহ সবকিছুই পরীক্ষা করে দেখল। যখন আমরা বাগানটায় ঘুরে দেখছিলাম, একটা বিশেষ জিনিসে চোখ আটকালো শার্লকের। জানলার ঠিক বাইরে একটা ছোট ঝোপ রয়েছে। সেটার ডালপালাগুলোকে দেখে মনে হলো সেগুলোর বেশ কয়েকটা দুমড়ে ভেঙে রয়েছে। মাটিতেও অল্প আঁচড়ের দাগ পাওয়া গেল। নিজের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে সমস্তটা পরীক্ষা করলো শার্লক। এরপর চিফ ক্লার্ককে বলল ভিতর থেকে জানলার লোহার শাটারটা বন্ধ করে দিতে। বন্ধ করতেই খেয়াল করলাম শাটারের মাঝখানের রডগুলোর মধ্যে বেশ খানিকটা ফাঁক, অর্থাৎ বাইরে থেকে এই ঝোপের উপর একটু ভর দিলেই ঘরের ভিতর কি চলছে তা ভালো মতন দেখতে পাওয়া যাবে। এই তথ্যগুলো খুঁজে পেতে এমনিতেই দিন দিনে দেরি হয়ে গেছে। হয়তো কাজে লাগবে, নাও লাগতে পারে। বুঝলে ওয়াটসন, আমার মনে হয় না যে ওয়েলভিস থেকে আর কোনো কাজ এগোবে আমাদের। চলো লন্ডনে যাওয়া যাক। মজার ব্যাপার হলো উইলউইথ ছাড়ার আগেই আরও একটা তথ্য এসে ধরা দিল আমাদের হাতে। টিকিটের বুকিং ক্লার্ক জানালেন যে তিনি সোমবার রাতে ক্যাডোগান ওয়েস্টকে দেখেছিলেন রাত 8:15 লন্ডন ব্রিজ লোকাল ধরে লন্ডনের পথে যাত্রা করতে। এমনিতে সে ভদ্রলোকের মুখ চেনা ছিল। সেই সময় ওর সঙ্গে কেউ ছিল না। একটা 3rd ক্লাস টিকিট কেটেছিল সে।
কিন্তু ক্যাডোগ্যানের চেহারার অস্বাভাবিকতার জন্যই তাকে মনে রয়ে গেছে ভদ্রলোকের। ক্যাডোগ্যান ভীষণ রকম উত্তেজিত ছিল সেই দিন। ওর হাত দুটো এতটাই কাঁপছিল যে চেঞ্জের খুচরো পকেটস্থ করতে শেষে ভদ্রলোককেই এগিয়ে এসে ওকে সাহায্য করতে হয়। টাইম টেবিল থেকে এটুকু পরিষ্কার হয়ে যায় যে ওয়েস্ট 8:15 ট্রেনটাই ধরেছিল। আর এমনিও সেটাই স্বাভাবিক, কারণ ভায়োলেটকে ফেলে ও চলে আসে সন্ধ্যে 7:30 নাগাদ। প্রায় আধ ঘন্টা চুপ থেকে শার্লক বলল, একবার গোড়া থেকে সমস্তটাকে রিকনস্ট্রাক্ট করা যাক ওয়াটসন। এতদিন অবধি আমরা দুজনে মিলে যত কেস সলভ করেছি তার মধ্যে এমন জটিল কোনো সমস্যার অভিজ্ঞতা হয়েছে বলে তো মনে পড়ে না। প্রতিটা নতুন তথ্য এক একটা সম্পূর্ণ নতুন রাস্তা খুলে দিচ্ছে আমাদের সামনে। যদিও আমরা যে একেবারে সাফল্য পাইনি তাও বলা চলে না। আমাদের তদন্তের বেশিরভাগটা যদিও ক্যাডোগ্যানকে ঘিরেই ছিল, তবুও জানলার কাছে পাওয়া পায়ের চিহ্নগুলো নতুন ভাবনার একটা জায়গা করে দিয়েছে। লেট আস সাপোজ ফর এক্সাম্পল কোনো ফরেন এজেন্ট কাগজগুলো বিক্রি করার প্রস্তাব রেখেছিল ক্যাডোগ্যানের কাছে। হয়তো সে এমন কোনো শর্ত দিয়েছিল যার ফলে বিষয়টা সম্পর্কে কিছুই ক্যাডোগ্যান অন্য কাউকে বলতে পারেনি। তবে ভায়োলেটের কাছে ওর কথোপকথনের মধ্যে খানিকটা প্রকাশ পেয়েছিল। এত অবধি পরিষ্কার। এবার মনে করা যাক মৃত্যুর আগের দিন সন্ধেবেলা যখন কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্য দিয়ে ভায়োলেটের সাথে থিয়েটারের পথে যাচ্ছিল ক্যাডোগ্যান, তখন ওর চোখে পড়ে সেই এজেন্ট। লোকটা হয়তো সেই সময় অফিসের দিকেই যাচ্ছিল। ক্যাডোগ্যান ওয়েস্ট একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ। সে চটজলদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে লোকটার পিছু নিল এবং সে এসে পৌঁছলো ওই জানলার নিচে। সেখানে লোকটা যখন কাগজগুলো চুরির চেষ্টা করতে যায় তখন তাকে একেবারে হাতে নাতে ধরে ফেলে ক্যাডোগ্যান। এ থেকে এটাও বোঝা যাচ্ছে যে আগে থেকে ওই কাগজগুলোর কপি করে রাখেননি তিনি। সমস্তটাই হঠাৎ আকস্মিকভাবেই হয়, আর সেই বিদেশি গুপ্তচর অরিজিনালগুলোকেই নিয়ে যেতে আসে। এত দূর অবধি সবটাই দাঁড়িয়ে যায়। আচ্ছা, তো এরপর কি ঘটে? আসল সমস্যা শুরু হয় এইবার। সাধারণ বুদ্ধিতে মানুষ হয়তো ভাববে যে দোষীকে হাতে নাতে ধরতে পেরে ক্যাডোগ্যানের হয়তো তখনই অ্যালার্ম বাজিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে এমনটা করল না। কেন করল না? যে ব্যক্তি কাগজ চুরি করতে এসেছিল তিনি এখানকারই কোনো উচ্চপদস্থ অফিসার ছিলেন কি? তা যদি হয় তাহলে ক্যাডোগ্যানের এই আচরণগুলোর একটা সঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়। কিংবা হতে পারে ক্যাডোগ্যানের হাত ফসকে সেই উচ্চপদস্থ অফিসার কুয়াশার মধ্যে দিয়ে হাঁটা লাগায় স্টেশনের উদ্দেশ্যে, আর লোকটা কোন দিকে যেতে পারে তা আন্দাজ করে নিয়ে ক্যাডোগ্যানও তার পিছু ধরে। এই সময় পরিস্থিতি নিশ্চয়ই খুব গম্ভীর হয়ে উঠেছিল, যার ফলে ভায়োলেটকে কুয়াশার মধ্যে ফেলে রেখে ক্যাডোগ্যান হাঁটা লাগায় এবং ফিরে এসে একবারও তার খবর নেয় না। কিন্তু এইখানটায় এসে আমাদের ইনভেস্টিগেশনও ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলছে। এরপর থেকে যে ঠিক কি কি হয়েছিল, পকেটে 7টা কাগজ নিয়ে কিভাবে যে ক্যাডোগ্যানের ডেড বডি একটা মেট্রোপলিটন ট্রেনের ছাদে গিয়ে পৌঁছয় সেই সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই। আমার ইনস্টিংক্ট বলছে ঘটনার অন্য অভিমুখ থেকে একবার তল্লাশি শুরু করতে হবে। মাইক্রোফট যদি বিদেশি স্পাইদের ঠিকানাগুলো পাঠায় তাহলে আমরা হয়তো অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে কেসটাকে ইনভেস্টিগেট করতে পারবো, আর একটার বদলে আমাদের সামনে দুটো রাস্তা খুলে যাবে। শিওরলি এনাফ বেকার স্ট্রিটে আমাদের জন্য একটা নোট অপেক্ষা করছিল। শুনলাম এক সরকারি কর্মী নিয়ে এসেছিলেন সেটা। শার্লক কাগজটায় একবার চোখ বুলিয়েই সেটা আমার দিকে এগিয়ে দিল। তাতে লেখা, দেশে ফরেন এজেন্টের তো অভাব নেই, তবে এত বড় একটা প্রজেক্ট হ্যান্ডেল করার মতো ক্ষমতা কোনো ছোটোখাটো এজেন্টের হবে না। যে কজন এই কাজ করতে পারে তারা হলো অ্যাডলফ মায়ার, ঠিকানা 13 গ্রেট জর্জ স্ট্রিট, ওয়েস্টমিনস্টার; লুই লা রোথিয়ার, ঠিকানা ক্যাম্পডেন ম্যাশনস, নটিং হিল; এবং হিউগো ওয়েবারস্টেইন, ঠিকানা 13 কোলফিল্ড গার্ডেন্স, কেনসিংটন। এদের মধ্যে এই শেষ ব্যক্তি সোমবার নাগাদ এখানেই ছিল।
কিন্তু এখন তিনি বেরিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তুমি কিছু আশার আলো দেখতে পেয়েছো শুনে যার পর নাই আনন্দিত। তোমার চূড়ান্ত রিপোর্টের জন্য ক্যাবিনেট অধীর আগ্রহে অপেক্ষা করছে। উপর মহল থেকে বারবার তাড়া দেওয়া হচ্ছে আমাদের। জানিয়ে রাখি, গোটা ব্রিটিশ ইউনিয়নের সব রকম রিসোর্স তোমার পাশে রয়েছে। যে কোনো দরকারে সব রকম সাহায্য পাবে। মাইক্রফট। All Queen's horses and all Queen's men are useless in this matter. ও তারপর লন্ডন শহরের বড় ম্যাপখানা টেবিলের উপর বিছিয়ে পেতে ফেলল, আর তার উপর ঝুঁকে পড়ল নিজে। আচ্ছা, তো এই মুহূর্তে ঘটনার চাকা বেশ খানিকটা আমাদের দিকেই ঘুরে গেছে, বুঝলে ওয়াটসন। সেই অবধি বোধহয় কেসটা আমরা সলভ করেই ফেলবো। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। তেমন ইম্পর্টেন্ট কোনো কাজ নয়। আমার কমরেডকে ছাড়া কোনো বড় কাজে আমি যেতে পারি না। এইখানেই থাকো, ঘন্টা দুয়েকের মধ্যেই আবার দেখা হবে। যদি বসে বসে ক্লান্ত হয়ে পড়ো তাহলে এক দিস্তা কাগজ আর পেন কিনে এনো, লিখতে শুরু করে দিও কিভাবে একটা মারাত্মক সমস্যার হাত দিয়ে আমরা ব্রিটেনকে বাঁচিয়েছিলাম। সত্যি বলতে কি, আমি নিজেও এমনটাই ভাবছিলাম। আমি জানতাম কোনো বড় ক্লু না পেলে নিজের তদন্তের কাজ ছেড়ে শার্লক ঘুরতে বেরোনোর লোকই নয়। আর শিকারকে জালে জড়িয়ে ফেলবার আগে ও এতটা ক্যাজুয়াল থাকে না। নভেম্বর মাসের একটা গোটা সন্ধে আমি অপেক্ষা করে রইলাম শার্লকের জন্য। বহু কষ্টে দমন করে রাখলাম উত্তেজনাকে। অবশেষে রাত 9টা নাগাদ একটা ছেলে এসে হাতে একটা চিঠি দিল। তাতে লেখা, গ্লচেস্টার রোড কেনজিংটনে গোল্ডিনের রেস্টুরেন্টে আছে, যত তাড়াতাড়ি হয় চলে এসো। সঙ্গে করে একটা খুরপি, একটা ছেনি, একটা ডার্ক ল্যান্টার্ন আর একটা রিভলভার নিয়ে এসো। SH। শার্লক এমনভাবে লিখেছে যেন এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে এই সমস্ত জিনিস লুকিয়ে নিয়ে হাঁটা নেহাত সহজ ব্যাপার। যাই হোক, বহু কষ্টে সবকিছু নিজের ওভারকোটের মধ্যে পুরে আমি হাঁটতে লাগলাম। গিয়ে দেখতে পেলাম গোল্ডিনি নামের ইটালিয়ান রেস্টুরেন্ট দরজার কাছেই একটা গোল টেবিলে বসে রয়েছে শার্লক। হ্যাঁ, তুমি খেয়ে এসেছো? নাহলে বসো, একটু কফি আর কুড়াশাও খেয়ে যাও। নাও, এখানে সিগার ধরাও। দেখি এগুলোকে যতটা ক্ষতিকারক মনে হয় তেমন কিন্তু নয়। আচ্ছা, যে জিনিসপত্রগুলো বলেছিলাম সব এনেছো তো? সব আছে আমার ওভারকোটের মধ্যে। এক্সেলেন্ট। এবার আমি এতক্ষণ যা যা করছিলাম তা সংক্ষেপে বলি। এতে এখন আমরা কি করতে চলেছি সেটা বুঝতে তোমার সুবিধা হবে। তুমি তো জানোই ওয়াটসন, ক্যাডোগানের বডিটা ট্রেনের উপরে রাখা হয়েছিল। এই বিষয়ে তো আর কোনো সন্দেহই নেই। আচ্ছা, এমনটা কি হতে পারে যে দেহটাকে ব্রিজ থেকে ফেলা হয়েছে? সেটা সম্ভব নয়। তুমি যদি ট্রেনের ছাদগুলো খুঁটিয়ে দেখো তাহলেই দেখতে পাবে যে সেটার ধারগুলো খানিকটা গোল আর নিচের দিকটা বাঁকানো, আর চারিপাশে কোনো রেলিংও নেই। ফলে নিশ্চিত হয়েই বলা যায় যে ক্যাডোগান ওয়েস্টের দেহটাকে সেইখানেই রাখা হয়েছিল। কিন্তু বডিটা রাখা হলো কিভাবে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম এতক্ষণ ধরে। কেবলমাত্র একভাবেই এটা সম্ভব। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে ওয়েস্ট এন্ডে আসবার পথে আন্ডারগ্রাউন্ডের লাইনে বেশ কয়েক জায়গায় টানেল থেকে বেরিয়ে পড়ে। আমার যতদূর মনে পড়ছে এই সব জায়গা দিয়ে যাওয়ার সময় আমি উপরের দিকে তাকিয়ে কিছু জানলাও দেখেছিলাম, যতদূর মনে পড়ে। এখন ধরো ট্রেনটা যদি এমন জানলার নিচে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে কি সেই জানলা গলিয়ে দেহটাকে ট্রেনের মাথায় বসিয়ে দেওয়া খুব কঠিন কাজ হবে? কিন্তু এমনটা কি আদৌ সম্ভব? দেখো ওয়াটসন, অন্য সব থিওরি যখন ব্যর্থ হয়ে গেল, যেটা পড়ে থাকে সেটা যতই অবিশ্বাস্য লাগুক না কেন সেটাকেই সত্যি বলে মেনে নিতে হয়। When all the other contingencies fail, whatever remains, however improbable, must be the truth. ফরেন এজেন্টদের লিস্টে এমন একজন আছেন যার বাসস্থান ঠিক এই লন্ডন আন্ডারগ্রাউন্ডেরই সংলগ্ন। আর শুধু তাই নয়, ওনার অ্যাপার্টমেন্টটা এমন একটা জায়গায় যেখানে টানেল নেই, মানে ট্রেন লাইন ঠিক তার জানলার নিচ দিয়েই চলে গেছে। তোমাকে এমন অবাক হতে দেখে বেশ মজাই লাগছে আমার। 13 কোলফিল্ড গার্ডেন্সের বাসিন্দা মিস্টার হিউগো ওভারস্টাইনি হলেন সেই ব্যক্তি। গ্লোচেস্টার রোড স্টেশন থেকে তদন্ত শুরু করি আমি। সেখানে এক অত্যন্ত ভদ্র অফিসার যারপরনায় সাহায্যও করেছে আমাকে। তার সঙ্গেই আমি রেল লাইন বরাবর বেশ খানিকটা হাঁটাহাঁটি করি।
আর তখনই আমার চোখে পড়ে যে কোলফিল্ড গার্ডেন্স নামের এই বাড়িটার পেছনের দিককার জানলাটা ঠিক রেল লাইনের উপরে এসেই খোলে। আর তার থেকেও উল্লেখযোগ্য বিষয় হলো এই জায়গায় কাছাকাছি বড় লাইনের সাথে এখানে আন্ডারগ্রাউন্ড লাইন জয়েন করে বলেই এই জায়গাতে এসে বেশ কিছুক্ষণের জন্য এই ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। স্প্লেন্ডিড হোমস, তাহলে তো হয়েই গেল। এতদূর পর্যন্ত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু এখনো অনেক দূরে। কোলফিল্ড গার্ডেন্সের পেছন দিকটা দেখে সামান্য ফিরতেই মনে হলো পাখি উড়ে গেছে। বাড়িটার আকৃতি অতিকায়, দেওয়ালে সাধারণ চুনকাম করা। মিস্টার ওভারস্টাইন খুব সম্ভবত দোতলার ঘরে থাকেন, তার সঙ্গে থাকতো একজন চাকর গোছের ছেলে। আমাদের মনে রাখতে হবে কেবলমাত্র চোরাই কাগজগুলোকে নিরাপদ জায়গায় রেখে আসবার জন্যই হয়তো ইউরোপে গেছেন। পালানোর কোনো রকম উদ্দেশ্য ওনার নেই, কারণ ওনার পেছনে যে আমরা পড়েছি এই আশঙ্কারও কোনো কারণ নেই। তার উপর ওনার বাড়িতে যে আমরা হানা দেব এই ভাবনা তো ওনার আসবেই না। তো আমরা কি ওনার এগেনস্টে জরুরি ভিত্তিতে কোনো ওয়ারেন্টের আবেদন করতে পারি না? তেমন কোনো জোরালো প্রমাণ তো আমাদের কাছে নেই। তাহলে এখন কি করব আমরা? তুমি রাস্তায় দাঁড়িয়ে ওয়াচ রাখবে, আর আমি ভেতরে ঢোকার চেষ্টা করব। আমার কিন্তু এসব ঠিক লাগছে না শার্লক। বন্ধু আমার, সামান্য বিষয় নিয়ে খুঁতখুত করার সময় এখন নয়। তুমি রাস্তার উপরে নজর রাখো, বেআইনি কাজটা আমিই করব। শার্লক, মাইক্রোফটের চিঠির কথা ভাবো, সংসদের কথা, ক্যাবিনেটের কথা, সেই সব মানুষদের কথা ভাবো যারা হন্যে হয়ে আমাদের দিক থেকে কোনো ভালো খবর পাওয়ার জন্য পথ চেয়ে আছে। আমাদের যেতেই হবে ওয়াটসন। ঠিক বলেছ হোমস, আমাদের যেতেই হবে। শার্লক চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়িয়ে আমার হাতটাকে জড়িয়ে ধরলো নিজের দু হাত দিয়ে। আমি জানতাম বন্ধু তুমি ব্যাক আউট করবে না। মুহূর্তের জন্য মনে হলো যেন অদ্ভুত এক কোমলতা আমি দেখলাম শার্লকের চোখে। পর মুহূর্তেই আবার সেই আগের গম্ভীর অবস্থায় ও ফিরে গেল। এখান থেকে 8 মাইল তো হাঁটতেই হবে, কিন্তু আমাদের তো তেমন কোনো তাড়া নেই। চলো ধীরে সুস্থেই হেঁটে যাওয়া যাক, তবে সাবধানে। তোমার কাছে যেসব যন্ত্রপাতিগুলো আছে ওগুলো কিন্তু হাতছাড়া করো না। তোমায় যদি পুলিশ সন্দেহভাজন চরিত্র ভেবে গ্রেপ্তার করে তাহলে আর দেখতে হবে না। লন্ডনের ওয়েস্ট এন্ডে মিডল ভিক্টোরিয়ান ধাঁচের যে বাড়িগুলো রয়েছে, কোলফিল্ড গার্ডেন্স তাদের মধ্যে একটি। পাশের বাড়ি থেকে ভেসে আসছে বাচ্চাদের গলার গান আর পিয়ানোর মৃদু টুংটাং। রাত্রের অন্ধকারের সাথে ওই সুর মিশে গিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। কুয়াশার চাদর এখনো আমাদের মাথার উপর ঝুলে রয়েছে, যেন বন্ধুর মতো আমাদের আড়াল করে রেখেছে যাবতীয় স্পষ্টতা থেকে। শার্লক সঙ্গে আনা হ্যারিকেনটা জ্বালিয়ে ফেলল। হ্যারিকেনের আলো এসে পড়ল আমাদের সামনের প্রকাণ্ড দরজাটার গায়ে। বিষয়টা কিন্তু খুব গুরুতর। দরজাটায় তালা তো রয়েছে বটেই, খুব সম্ভবত হুড়কোও লাগানো হয়েছে। পিছন দিকের জানলার তলায় একটা ঘোরানো নামার সিঁড়ি রয়েছে। হয়তো পুলিশের টহল দেওয়ার জন্যই এই ব্যবস্থা। হয়তো আন্ডারগ্রাউন্ডের এই লাইনের পাশে নামার জন্য ব্যবহার করে ওইটা। হাতটা ধরো তো ওয়াটসন, আমি তোমাকে নামতে সাহায্য করছি। হ্যাঁ। মুহূর্তেই নিচের দিকে পৌঁছে গেলাম আমরা। আর প্রায় পর মুহূর্তেই আমাদের মাথার উপরে শোনা গেল কোনো পুলিশ অফিসারের হেঁটে আসবার আওয়াজ। বোধহয় রোজকারের টহলে বেরিয়েছে। আওয়াজটা যে গতিতে এলো সেভাবেই আবার কুয়াশায় মিলিয়ে গেল। লোকটা যেতেই শার্লক নিজের কাজ শুরু করে দিল। ও নিচু হয়ে চাপ দিয়ে নিচের দিকের দরজাটা খুলে ফেলল। সেটার মধ্যে দিয়েই গলে একটা ট্রেন লাইনের সুড়ঙ্গের কাছে এসে আমরা দাঁড়ালাম। ভিতরে ঢুকে দরজাটা ভালোভাবে বন্ধ করে দিলাম। শার্লক আমায় পথ দেখিয়ে উঁচু নিচু সিঁড়িগুলোর মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো। আর তারপর হ্যারিকেনের আলোয় দেখা গেল একটা ছোট্ট জানালা। এসে গেছি ওয়াটসন, এটাই মনে হয় সেই জানলা। দু হাত দিয়ে জানলা দুটোকে খুলে দিল শার্লক। খুলতেই প্রথমে একটা ধীর আওয়াজ শোনা গেল, আর তারপরই আমাদের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল একটা ট্রেন। শার্লক ওর হাতের আলোখানা ভালোভাবে ফেললো জানলার কাছে।
দেখতে পেলাম ট্রেনের ধোঁয়া থেকে কালি উঠে জানলাটা ঘন কালো রঙের হয়ে রয়েছে। কাঁচটাও ঘষে ঘষে মলিন হয়ে গেছে প্রায়। ক্যাডোগানের বডিটা ওরা কোথায় রেখেছিল বুঝতে পারছো আশা করি। হায় ঈশ্বর, ওয়াটসন দেখো, দেখতে পাচ্ছ রক্তের দাগ? নো ডাউট। জানলার মলিন কাঠের পাটাতনের উপরেই লেগে থাকা একটা দাগের দিকে আঙুল দেখালো শার্লক। এই তো, পাথরের সিঁড়িতেও এই দাগ রয়েছে। দ্য ডেমনস্ট্রেশন ইজ কমপ্লিট। এবার শুধু অপেক্ষা করা যাক যতক্ষণ না একটা ট্রেন এসে এই জানলার নিচে থামছে। আমাদের কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আগেরটার মতো পরের ট্রেনটাও ধোঁয়া উড়িয়ে একইভাবে এলো, কিন্তু জানলার কাছে এসে সেটার গতিবেগ একেবারে ধীর হয়ে গেল। আর তারপরেই সজোরে ব্রেক কষে থেমে গেল ঠিক জানলার নিচে। এই মুহূর্তে জানলা থেকে হয়তো 4 ফুট নিচেও নয় ট্রেনটা। শার্লক আলতো হাতে জানলাটা বন্ধ করে দিল। এত দূর পর্যন্ত সব পরিষ্কার। তোমার কি মনে হয় ওয়াটসন? মাস্টারপিস শার্লক। এর থেকে ভালো কোনোদিন কিছু হয়েছে কিনা মনে পড়ে না। এই বিষয়ে ঠিক একমত হতে পারলাম না তোমার সাথে। যে মুহূর্তে আমার মনে হয়েছে যে ক্যাডোগানের দেহটা ট্রেনের মাথাতে থাকতে পারে, সেই মুহূর্ত পর্যন্ত যেটুকু খাটনি গেছে তারপর থেকে বাকিটুকু তো অবশ্যম্ভাবী। বরং পরের ঘটনাগুলো এরকম না হলেই অবাক হতাম আমি। সামনে এখনো অনেক কঠিন কাজ রয়েছে, তবে এখানে হয়তো এমন কিছু পাওয়া যেতে পারে যে আমাদের পরবর্তীতে এগোতে সাহায্য করবে। রান্নাঘরের দরজা দিয়ে আমরা বাড়ির ফার্স্ট ফ্লোরে উঠে এলাম, আর সেখান থেকে এলাম দোতলায়। প্রথম ঘরটা ডাইনিং, জিনিসপত্রে ভর্তি, উল্লেখযোগ্য তেমন কিছু নেই। দ্বিতীয় ঘরটা বেডরুম, এখানেও দেখার মতো তেমন কিছু নেই। তবে তৃতীয় ঘরটা যথেষ্ট ইন্টারেস্টিং, আর শার্লক সেখানে পৌঁছেই তদন্তে নেমে পড়ল। এই ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাদা গাদা বই আর কাগজপত্র। বোঝাই যাচ্ছে এই ঘরটা স্টাডি হিসেবে ব্যবহার করা হয়। ধীরে ধীরে একটা একটা করে প্রতিটা কাগজ, শেলফের প্রতিটা র্যাক যত্ন নিয়ে পরীক্ষা করতে লাগলো শার্লক। কিন্তু কোনো বিশেষ লাভ হলো না। দেখা গেল 1 ঘন্টা বাদেও আমরা যেই তিমিরে সেই তিমিরেই পড়ে রইলাম। নিজের প্রতিটা পদক্ষেপকে খুব সযত্নে লুকিয়ে গেছে এই কুকুরটা। ওকে ধরে ইনক্রিমিনেট করার মতো কোনো প্রমাণই নেই এখানে। হয় সেসব নষ্ট করে ফেলেছে, না হলে সরিয়ে ফেলেছে অন্য কোথাও। এখন শুধু এটাই আমাদের লাস্ট চান্স। শার্লকের আঙুল লক্ষ্য করে দেখলাম লেখার টেবিলের উপর রাখা রয়েছে একটা ছোট্ট টিনের ক্যাশ বাক্স। সঙ্গে আনা ছেনি দিয়ে চাড় মেরে বাক্সটাকে খুলে ফেলল শার্লক। বেশ কয়েকটা কাগজ গোল করে ভাঁজ করে রাখা রয়েছে সেই বাক্সে। কাগজগুলো ভর্তি হিজিবিজি ক্যালকুলেশন, হিসেব নিকেশ, কিন্তু সেগুলো যে কি বিষয় সেটা বোঝার মতো কোনো হেডিং বা টাইটেল নেই। তবে কাগজে লেখা কয়েকটা শব্দ প্রথমেই নজর কাড়ল আমাদের। ওয়াটার প্রেশার কিংবা প্রেশার টু দ্য স্কোয়ার ইঞ্চের মতো শব্দগুলো দেখে মনে হলো সাবমেরিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। অস্থিরভাবে কাগজগুলো হাতড়াতে লাগলো শার্লক। সবশেষে বাক্সে পাওয়া গেল একটা ভাঁজ করা খাম, যার ভিতরে রয়েছে খবরের কাগজের কিছু কাটিং। শার্লক খামটাকে ঝাড়তেই ভেতরের কাগজগুলো টেবিলের উপর ছড়িয়ে পড়ল, আর পর মুহূর্তেই আমি দেখলাম ওর মুখ উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে উঠেছে। এটা কি ওয়াটসন? ডেইলি টেলিগ্রাফ নামের খবরের কাগজের কাটা টুকরো। কাগজের কোনো তারিখ নেই ঠিকই, কিন্তু এই কাগজগুলো পরপর সাজালে খুব সহজেই একটা কমপ্লিট মেসেজ তৈরি হয়। দেখো, এই যে, আশা করি খুব শীঘ্রই দেখা হবে। তোমার শর্তে আমি রাজি। কার্ডে লেখা ঠিকানায় চিঠি পাঠিও। ইতি পিয়েরো। পরেরটায় লেখা রয়েছে ব্যাখ্যা করা কঠিন, গোটা রিপোর্টটাই দরকার হবে। জিনিস জায়গায় পৌঁছে গেলে জানিও, আমার লোক অপেক্ষা করবে। ইতি পিয়েরো। এ দেখো, তৃতীয়টায় লেখা রয়েছে পরিস্থিতি জটিল, কন্ট্রাক্ট শেষ না হওয়া অবধি অফার ফেরত নিতে হচ্ছে। পরের মিটিং স্থির করে চিঠি দাও, বিজ্ঞাপন দিয়ে নিশ্চিত করব বিষয়টা। ইতি পিয়েরো। আর এই যে
এই হলো শেষ কাটিংটা। সোমবার রাত্রি 9টার পর 2বার নক করো দরজায়। একা এসো, চিন্তা নেই, জিনিস পেয়ে গেলেই ক্যাশ টাকায় পেমেন্ট। এটি পিয়েরো। সবকিছুই এর থেকে পরিষ্কার হয়ে যায় ওয়াটসন। শুধু যদি লোকটাকে একবার হাতে পেতাম। কথাটুকু বলেই অন্যমনস্ক হয়ে পড়ল শার্লক, আর তারপর হঠাৎই লাফিয়ে উঠল 2 পায়ে। হয়তো বিষয়টা তেমন জটিল নয়, এখানে তেমন কিছু আর করার নেই আমাদের। আমার মনে হয় গাড়ি নিয়ে আমাদেরকে একবার ডেইলি টেলিগ্রাফের অফিসে যাওয়া উচিত। আজকের মতো কাজ শেষ করা উচিত। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে আমাদের সঙ্গে যোগ দিল মাইক্রফট হোমস আর লেস্ট্রাড। গত রাতের যাবতীয় গল্প শার্লক খুলে বলেছিল ওদের। অন্যের বাড়িতে আমাদের অনধিকার অনুপ্রবেশের গল্প শুনে জোরে জোরে মাথা নাড়ল লেস্ট্রাড। এই ধরনের কাজগুলো আমরা করতে পারি না মিস্টার হোমস। খুব স্বাভাবিক যে আপনারা আমাদের থেকে বেশি ভালো তথ্য হাতে পাবেন, আর এইসব করতে করতেই একদিন আপনি আর মিস্টার ওয়াটসন একটা বড় সমস্যায় পড়বেন। কি ওয়াটসন, কি বলো? দেশের জন্য এইটুকু তো করাই যায়। কত কত শহীদ প্রাণ দিয়েছেন আমাদের দেশের জন্য। তবে এই সমস্ত ঘটনা শুনে তোমার কি মনে হয় মাইক্রফট? ব্রিলিয়ান্ট শার্লক, ব্রিলিয়ান্ট। কিন্তু এ থেকে ঠিক কোন দিকে যেতে চাইছো তুমি? টেবিল থেকে আজকের ডেইলি টেলিগ্রাফের সংখ্যাটা তুলে নিল শার্লক। তুমি কি আজকের কাগজে পিওরো দেওয়া বিজ্ঞাপনটা দেখেছো? কি আবারও একটা? এই দেখো, আজ রাতে একই সময়ে একই জায়গায় 2টো নক, আর মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমার নিরাপত্তা নিয়েই বিপদ হতে পারে। পিয়েরো। বাই জর্জ, লোকটা যদি এই ইনস্ট্রাকশনস ফলো করে তাহলে তো ওকে হাতে পেয়ে যাব আমরা। আমি প্রথম থেকেই ভেবে রেখেছি সেটা। আপনারা দুজনে যদি আমাদের সাথে আজ রাত 8টা নাগাদ কোলফিল্ড গার্ডেন্সে যেতে পারেন, তাহলে হয়তো এবার কেসটা গুটিয়ে আনতে পারি। শার্লক হোমসের চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ওর হাতে যখন কোনো কাজ থাকে না, তখন ও সব কিছু থেকে দূরে হাত গুটিয়ে বসে থাকতে পারে। বাকি দিনটা পুরো সময়েই একটা মেনোগ্রাফ নিয়ে সময় কাটালো, যেটা ও লেসাসের পলিফোনিক মোটেটস থেকে আনিয়েছিল। তবে এমন ধৈর্য আমার একেবারেই নেই, আর তাই আমার পক্ষে সারাটা দিন অসহনীয় মনে হচ্ছিল। একদিকে আন্তর্জাতিক স্তরের একটা সমস্যা, আরেকদিকে যে নতুন ঝুঁকি আমরা নিতে চলেছি তার ভয়। সবকিছু একসাথে মিলে আমার মাথা খারাপ হওয়ার জোগাড় হচ্ছিল। অবশেষে ডিনার সেরে যখন আমরা কোলফিল্ডের উদ্দেশ্যে বেরোলাম, তখন গিয়ে আমার মন খানিক শান্ত হলো। গ্লচেস্টার রোড স্টেশনের বাইরে আমাদের সাথে দেখা করলো লেস্ট্রাড আর মাইক্রফট। আগের দিনই আমরা ওভারস্টাইনের বাড়ির দরজাটা খুলে রেখে এসেছিলাম, আর তাতে সুবিধাই হলো, কারণ খুব স্বাভাবিকভাবেই মাইক্রফট আমাদের মতো খাড়াই সিঁড়ি বেয়ে উঠে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকতে রাজি হলো না। রাত 9টা নাগাদ আমরা ওভারস্টাইনের স্টাডি রুমে গুছিয়ে বসলাম। ওঁত পেতে অপেক্ষা করতে লাগলাম আমাদের শিকারের। 1 ঘন্টা পেরিয়ে গেল, আর তারপর আরো 1 ঘন্টা। রাত যখন 11টা, তখন চার্চের ঘন্টাটাও যেন সশব্দে হাসলো আমাদের দেখে। লেস্ট্রাড আর মাইক্রফট নিজেদের সিটে উসখুস করছিল, মিনিটে একবার করে ঘড়ি দেখছিল। শার্লক শান্তভাবে বসেছিল চেয়ারে, ওর চোখ আধবোজা, কিন্তু প্রত্যেকটা শব্দই ওর কানে যাচ্ছিল। হঠাৎই ও লাফিয়ে উঠে পড়ল চেয়ার ছেড়ে। আসছে। দরজার সামনে দিয়ে কারোর হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। তারপরেই আওয়াজটা ফিরে এলো আবার, আর তারপরেই 2টো টোকা পড়ল দরজার গায়ে। শার্লক উঠে দাঁড়ালো, আমাদের হাত দেখিয়ে বোঝালো আমরা যেন জায়গা না ছাড়ি। দরজার নিচ দিয়ে হল রুমের মৃদু আলো ভেসে আসছিল। একটা টিমটিমে গ্যাস লাইট জ্বলছে বাইরের হল রুমে। শার্লক দরজাটা খুলে দিল, আর আমরা দেখলাম একটা অন্ধকার অবয়ব দ্রুত গতিতে ঢুকে পড়ল ওর পাশ কাটিয়ে।
সঙ্গে সঙ্গেই শার্লক দরজাটাকে বন্ধ করে খিল তুলে দিল। তারপর শুনলাম শার্লক বলছে, এইদিকে আসুন। আর পরের মুহূর্তেই দেখলাম এতদিন ধরে যে ব্যক্তিকে আমরা খুঁজছিলাম সে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমাদের মুখোমুখি। শার্লক লোকটার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, আর যেমনি লোকটা পিছন ঘুরে ওকে দেখে একটা ভয়ার্ত চিৎকার করে উঠল, শার্লক শক্ত হাতে চেপে ধরল ওর কলারটা, ওকে টেনে হিঁচড়ে নিয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। লোকটা কিছু বুঝে উঠবার আগেই দরজার গায়ে পিঠ দিয়ে দাঁড়ালো শার্লক। লোকটা নিজের চারিদিকটা একবার দেখল, তারপর অজ্ঞান হয়ে আছড়ে পড়ল মেঝেতে। লোকটা পড়ে যাওয়ায় তার মাথার উপর চওড়া বর্ডার দেওয়া হ্যাটটাও খুলে পড়ে গেল। ওর মুখ ঢেকে রাখা কাপড়টা খুলে যেতেই দৃশ্যমান হয়ে পড়ল লম্বা হালকা দাড়ি। আর আমরা দেখলাম আমাদের সামনে মেঝেতে পড়ে রয়েছেন সুদর্শন কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার। শার্লক নিজেই বিস্ময়সূচক আওয়াজ করে উঠল, এইবার তো আমি বোকা হয়ে গেলাম ওয়াটসন। জালে যে এই পাখি ধরা পড়বে তা তো আমিও ভাবিনি। ইনি হলেন কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার, সাবমেরিন ডিপার্টমেন্টের হেড, প্রয়াত স্যার জেমস ওয়াল্টারের ছোট ভাই। এক মিনিট, জ্ঞান ফিরে আসছে। এনার জেরার দায়িত্ব তোমরা বরং আমার উপরেই ছেড়ে দাও। অজ্ঞান হওয়া লোকটাকে আমরা অতি সাবধানে সোফার উপর নিয়ে শোয়ালাম। জ্ঞান ফিরে আসতেই সোফার উপরে উঠে বসলেন আমাদের বন্দী। ভয়ার্ত চোখে আমাদের সবার দিকে একবার তাকালেন, তারপর দুই হাতে চেপে ধরলেন নিজের মাথাটা। বোঝাই যাচ্ছিল একটু আগে যা যা ঘটে গেছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে এখানে? আমি তো কেবল মিস্টার ওবারস্টাইনের সাথে দেখা করতে এসেছিলাম। নাটক করে লাভ নেই, আমরা সব জানি কর্নেল ওয়াল্টার। একজন ভদ্র ইংলিশম্যান কি করে এরকম করতে পারে তা আমার ধারণারও বাইরে যদিও। তবে আপনার আর মিস্টার ওভারস্টাইনের মধ্যে যে ঠিক কী ধরনের তথ্যের আদান প্রদান চলে তার ব্যাপারে আমরা সম্পূর্ণরূপে অবগত। বেচারা ক্যাডোগান ওয়েস্ট, ওর মৃত্যু কিভাবে হয়েছে সেটাও আমরা জানি। আপনার মুখ থেকে এখনো অনেক কিছু শোনারই বাকি রয়েছে আমাদের। আশা করি সেটা বলতে তেমন কোনো কষ্ট হবে না আপনার। ভ্যালেন্টাইন একখানা গর্জন করে নিজের দু হাতের মধ্যে মুখ লুকিয়ে ফেললেন। আমরা অপেক্ষা করে রইলাম, কিন্তু তিনি মাথা তুললেন না। আই ক্যান অ্যাসিওর ইউ স্যার, আপনার কনস্পিরেসির সমস্ত ডিটেইল আমরা জানি। আমরা জানি যে আপনি এসব টাকার জন্য করছেন। আপনার দাদার অফিসের ছবিগুলোর ডুপ্লিকেট বানিয়েছিলেন আপনি, আর তারপর ওভারস্টাইনের সাথে একটা আতাত করেন। ডেলি টেলিগ্রাফে বিজ্ঞাপন দিয়ে আপনি যোগাযোগ করতেন তার সাথে। আমরা একথাও জানি যে সোমবার রাতে কুয়াশার মধ্যে অফিসে গিয়েছিলেন আপনি নিজে, কিন্তু তখনই আপনাকে দেখে ফেলে ক্যাডোগান ওয়েস্ট এবং পিছু নিতে শুরু করে। হয়তো আগে থেকে কোনো কারণে আপনার উপর সন্দেহ করেছিল ওয়েস্ট। সে আপনাকে চুরি করতে দেখে কিন্তু অ্যালার্ম বাজাতে গিয়ে ইতস্তত করে যে কাগজগুলো সেফ লন্ডনে নিজের দাদার কাছে নিয়ে যাবেন বলে বের করছিলেন আপনি। নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা পেছনে ফেলে একজন দায়িত্বশীল নাগরিকের মতো আপনার পিছু নিতে শুরু করেন ওয়েস্ট। আর কুয়াশার মধ্যে আপনার পিছু পিছু সে এসে পৌঁছয় এই বাড়িটায়। আর সেখানেই কর্নেল দেশদ্রোহিতার মতো এক অপরাধের সাথে জুড়ে যায়, মানুষ খুনের অপরাধও। এই পর্যন্ত বলতেই কর্নেল ছিটকে উঠে বললেন, আমি করিনি, ঈশ্বরের শপথ নিয়ে বলছি আমি করিনি। তাহলে আপনিই বলুন, ট্রেনের মাথায় ক্যাডোগান ওয়েস্টের বডিটা তুলে দেওয়ার আগে ঠিক কি কি হয়েছিল? বলছি আমাকে একটু সময় দিন, আমি বলছি। হ্যাঁ, আমি স্বীকার করছি যে ওকে ট্রেনের মাথায় আমি ফেলেছিলাম, যেমনটা আপনি বলছেন। স্টক এক্সচেঞ্জের জন্য ধার করেছিলাম আমি। টাকাটার খুব দরকার পড়ে গেছিল। ওভারস্টাইন আমায় 5,000 অফার করেছিল, কিন্তু বিশ্বাস করুন আমি তা বলে ওকে খুন করিনি। কি হয়েছিল তাহলে খুলে বলবেন কি প্লিজ? ক্যাডোগানের আগেই সন্দেহ হয়ে গিয়েছিল আমার ওপর, তাই বোধহয় সেদিনও ফলো করেছিল আমায়। ঠিক যেমনভাবে বললেন আপনি ঠিক তেমনভাবেই, কিন্তু এ বাড়িতে পৌঁছানোর আগে অবধি সেটা আমি টের পাইনি। সেদিন কুয়াশা খুব ঘন ছিল।
সামনের 3 ইয়ার্ডের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। আমি দরজায় দুবার নক করতেই ওভারস্টাইন এসে দরজায় দাঁড়ায়। আর ঠিক তখনই কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এসে ক্যাডোগান আমায় ধরে ফেলে। জানতে চায় যে ওই কাগজগুলো নিয়ে ঠিক কি করতে চলেছি আমি। ওভারস্টাইনের কাছে একটা ছোট ছুরি সবসময় থাকে। ক্যাডোগান আমাদের ঠেলে বাড়িতে ঢোকবার চেষ্টা করতেই ওভারস্টাইন ছুরিটা বসিয়ে দেয় ওর মাথায়। আঘাতটা মারাত্মক ছিল। ক্যাডোগানের দেহটা আছড়ে পড়ে আমাদের পায়। 5 মিনিটের মধ্যেই মারা যায় ছেলেটা। এই আচমকা উটকো বিপদের জন্য আমরাও বেফাসে পড়ে যাই। মাথা কাটাতে আরম্ভ করি কি করা উচিত। তখনই ওভারস্টাইনের মনে পড়ে ওর জানলার নিচে আন্ডারগ্রাউন্ডের ট্রেনগুলোর কথা। ও আমাকে জানায় যে ওর বাড়ির পেছনে জানলার নিচে এসে থেমে যায় আন্ডারগ্রাউন্ডের কিছু ট্রেন। কিন্তু তার আগে ও প্ল্যানগুলো খুঁটিয়ে দেখতে বসে। ওভারস্টাইন বলে, এর মধ্যে 3টি পেপার রাখতেই হবে। এগুলোকে টেকনিক্যাল কপি করা সম্ভব হবে না। কেলেঙ্কারি হয়ে যাবে, এগুলো রাখতে পারবেন না। এগুলো উইলউইচে ফেরত না দিতে পারলে ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তবে এই 3টি পেপার রাখছি। যে করেই হোক আজ রাতের মধ্যে কাগজগুলো অফিসে ফেরত পাঠাতেই হবে। এক কাজ করা যাক, এই 3টা আমি রেখে দিই, বাকিগুলো ডেড বডিটার পকেটে গুঁজে দিই। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি প্ল্যানগুলো পাবো আর তুমিও ধরা পড়বে না। দোষটা গিয়ে পড়বে পুরো এই হতভাগার ঘাড়ে। কিউরিওসিটি কিল দ্য ক্যাট। এছাড়া অন্য কোনো উপায় আমি নিজেও খুঁজে পেলাম না। তাই অগত্যা ওভারস্টাইনের সাথে তাল মেলালাম। ওই জানলাটার বাইরে আধ ঘন্টা ওয়েট করে রইলাম আমরা ট্রেনের জন্য। ট্রেন এলো। কুয়াশা আর ধোঁয়ায় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু জানলা দিয়ে গলিয়ে ওয়েস্টের দেহটাকে ট্রেনের ছাদে নামাতে বিশেষ অসুবিধা হলো না। ব্যাস। আর আপনার দাদা? দাদা আমায় কখনো কিছু বলেনি ঠিকই, তবে একবার ওর চাবির গোছাটা আমার হাতে দেখেছিল। খুব সম্ভবত তখন থেকেই ও সন্দেহ করতে শুরু করে আমায়। আমি সেটা ওর চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। আর তারপর তো আপনারা জানেনই, দাদার। আপনি কি প্রায়শ্চিত্ত করতে চান? তাতে আপনার অপরাধের ভার খানিকটা কমবে, আর আপনার শাস্তিও কিছুটা কম করতে পারবো আমরা। কি করতে হবে আমায়? ওভারস্টাইনের ডকুমেন্টগুলো কোথায়? আমি সত্যি জানি না। সে কি আপনাকে কোনো ঠিকানাই বলে যায়নি? সে শুধু বলেছিল প্যারিসের হোটেল ডু লোভারের ঠিকানায় চিঠি পাঠালে তা নাকি ওর কাছে পৌঁছে যাবে। তার মানে এখনো প্রায়শ্চিত্ত করার সুযোগ আছে আপনার? আমার পক্ষে যা যা সম্ভব আমি করব। ওভারস্টাইনের প্রতি কোনো দায়বদ্ধতা আমার নেই। আজ ওর জন্যই আমার এই পরিণতি হয়েছে। এই নিন পেন আর পেপার, টেবিলে বসুন আর যা যা আমি বলছি লিখে যান পরপর। প্যারিসের ঠিকানাটা এইমাত্র বললেন, সেটা লিখবেন খামের উপরে। ঠিক এইভাবেই। নিন, এবার লিখতে শুরু করুন। লিখুন, ডিয়ার স্যার, আপনার কাছে ব্রুস পার্টিংটন প্ল্যান্সের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জরুরি একটা ডিটেল মিসিং। আই হোপ সেটা নোটিস করেছেন এতক্ষণে। আমার কাছে বিশেষ একটি ট্রেসিং আছে, যেটা ছাড়া প্ল্যানটা কমপ্লিট হবে না। যদিও সেটা জোগাড় করতে গিয়ে রীতিমতো বিপদের মুখেই পড়তে হয়েছে আমায়। আর তাই আপনাকে আরও 500 পাউন্ড অ্যাডভান্স করতে হবে। পোস্টের মাধ্যমে পাঠাবেন না, হয় গোল্ড অথবা নোট ছাড়া অন্য কোনো রকম মাধ্যম আমি গ্রহণ করব না। আমি প্যারিসে আপনার কাছে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমি ইংল্যান্ড ছাড়লে সন্দেহের উদ্রেক ঘটাবে। এই শনিবার দুপুরে চেয়ারিং ক্রস হোটেলের স্মোকিং রুমে আপনি আমার সাথে দেখা করুন, কেবলমাত্র সোনা কিংবা ইংলিশ নোট। ব্যাস, দ্যাট উইল ডু। এতেও যদি ধরা না পড়ে তাহলে আর কি বলবো। আর হলোও তাই। আমাদের চোখের সামনে এই কয়দিনে ঘটে গেল একটা ঐতিহাসিক ঘটনা। তবে এই ঘটনা একটা দেশের নেহাতি একান্ত গোপন ইতিহাস হয়ে থাকবে আজীবন।
লোভে পড়ে ওভারস্টাইন এসেছিল সেই দিন এবং ধরা পড়ে আগামী 15 বছরের জন্য জেলবন্দি হলো। তার ট্রাঙ্ক থেকে খুঁজে পাওয়া গেল ব্রুস পার্টিংটন প্ল্যানের সেই অবিচ্ছেদ্য পেপারসগুলো, যেগুলো সে ইউরোপের নানান জায়গায় নিলামে তুলে দেওয়ার পরিকল্পনা করছিল। জেলের মেয়াদের 2য় বছরেই মৃত্যু হয় কর্নেল ওয়াল্টারের। শার্লক হোমস ফিরে গেল লেসাসের পলিফোনিক মোটেটসের উপরে লেখা গোপন মনোগ্রামটির কাজে। কয়েক সপ্তাহ পর ঘটনাচক্রে আমি একদিন জানতে পারলাম যে আমার বন্ধু নাকি মাঝে একদিনের জন্য উইন্ডসরে গিয়েছিল এবং ফিরে এলো ইমারাল্ড বসানো একটা টাইপিন নিয়ে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই টাইপিনটা সে কোথা থেকে কিনেছে, সে জবাব দিল যে সেটি এক বিশেষ মহিলার দেওয়া, যার সাহায্যে এই কেসের অনেকখানি সমাধান করতে পেরেছে শার্লক। এর বেশি কিছুই সে আর বলল না ঠিকই, তবে মহিলার নামটা আমি আন্দাজ করতে পারি। আর এ থেকে এইটুকু আমি নিশ্চিত যে ইমারাল্ড টাইপিনটার কারণে ব্রুস পার্টিংটন প্ল্যানের কেসটা সারা জীবন আমার বন্ধুর মনে উজ্জ্বল হয়ে থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের কলমে শার্লক হোমসের কাহিনী গুপ্ত নথির রহস্য। আমাদের পরবর্তী নিবেদন আসছে খুব শীঘ্রই। ততক্ষণ অপেক্ষা করুন আর এই গল্পটি নিজেদের বন্ধু ও পরিচিত মানুষদের সঙ্গে যত বেশি সম্ভব ভাগ করে নিন। আপনাদের ভালোবাসাতেই আমরা আগামী দিনে আরও অনেকটা পথ এগিয়ে যাব। আজকে আমাদের সঙ্গে ছিলেন বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, সাহিত্য সমাহার থেকে আকাশ, হররস্কোপ থেকে রক্তিম, বঙ্গিফাই অডিও স্টোরি থেকে আমি অভিজিৎ, এছাড়াও দীপম, বর্ষা, সৌরভ রায়, সৌরভ সাহা এবং স্নেহাদ্রি। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কনে ছিল সৌম্যদীপ গুই। গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহে ছিল শুভদীপ বটব্যাল। শব্দ সংযোজনে ছিল প্রিয়াঙ্কা কুণ্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন সবাই ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।